সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুন্দর আছেন, সুস্থ আছেন। আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমাদের স্বাগত। নিঃসন্দেহে একটি অনুষ্ঠান আমরা আজকে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি তরুণদের জন্য, আগামী প্রজন্মের জন্য এবং আগামী ভবিষ্যতের জন্য। আমাদের মাঝে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন আমাদের মেহেরপুরের আমঝুপি গ্রামের প্রিয় মুখ বলা যায়, অনেকের কাছেই পরিচিত মুন্সি জিন্নাত জাহাঙ্গীর জিন্নাত। মুন্সি জাহাঙ্গীর জিন্নাত আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। তার সাথেই আজকে আমাদের আলাপচারিতা। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকের এই আলাপচারিতায় সংযুক্ত হয়ে আমাদেরকে ধন্য করবেন। মুন্সি জাহাঙ্গীর জিন্নাত, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের আলাপচারিতা অনুষ্ঠানে। আশা করি আপনি ভালো আছেন এবং সকলে মিলে ভালো আছেন। জি, আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। চাচা, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আমি চাচা বলেই বলি, হ্যাঁ, বিশেষভাবে ধন্যবাদ আপনাকে আমাকে এই প্রোগ্রামে নিয়ে আসার জন্য। নিশ্চয়ই অনেক কথা হবে, অনেক আলোচনা হবে। চাচা, আপনি শুরু করেন, আমরা চলে যাই। আমরা আলোচনায় অবশ্যই যাব এবং আলোচনা তো আমাদের হবেই, এবং সেই আলোচনার জন্যই আমরা বসেছি। এই নতুন প্রজন্মের আপনি একজন তরুণ বলা যায় যে আপনি আমাদের একটা মানে মাইল ফলক আমি মনে করি। তরুণ হিসাবে আপনি একজন উদ্যোক্তা, এবং এই উদ্যোক্তা হিসাবে শুধু আপনি সফল হয়েছেন এটা আমরা জানি। এখন কিভাবে সফল হলেন, কেমন ভাবে সফল হলেন, সেই জায়গাটিতে আমরা পরে আসব। তার আগে একটু আপনার কাছ থেকে শুনে নিই আপনার লেখাপড়ার জীবনটা এবং আপনার বাবা মার পরিচয়টা একটু আমাদেরকে দেবেন, এবং আপনি কোথায় থাকেন, কিভাবে থাকেন এটা একটু বলবেন, আর সেই সাথে আপনার শিক্ষা জীবনটা কিভাবে শুরু করেছেন আমাদেরকে একটু বলবেন। আচ্ছা, আমি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত। আমি মূলত এলাকাতে হিরক নামে পরিচিত। প্রত্যেকের তো এইভাবে নাম থাকে, যে একটা নিকনেম থাকে। আমি এলাকাতে হিরক নামে বেশি পরিচিত, আর অনলাইনে সবাই আমাকে মুন্সি নামেই চিনে। তো আমি বিবিএ এবং এমবিএ করছি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে। ওটা মেনলি ছিল আমার মার্কেটিং এ, বাট আমার ফ্যাসিনেশনের জায়গাটা ছিল যে মানে আমার আইটি, ছোটবেলা থেকে আইটি ভালো লাগতো। আমার মা কটাক্ষ করে আমাকে বলতো যে আমি নাকি বৈজ্ঞানিক। হ্যাঁ, বৈজ্ঞানিক বলতে দেখা যায় যে টেকনোলজি, বাড়িতে যে টেকনোলজি গুলো সেই টাইমে ছিল ওগুলো সব সার্ভিসিং করা, সেগুলো নষ্ট করা, আবার সেগুলোকে ঠিক করা, এই কাজে ছিল আমার সারাদিন। তো আমার আইটির ব্যাপারে খুব বেশি পরিমাণে ফ্যাসিনেশন ছিল, যে কারণে হচ্ছে যে যখন আমি কম্পিউটারটা পাইলাম তখন আমি মানে এটাকে খুব পজিটিভলি নিলাম। আমার কাজ করতে ওইভাবে অসুবিধা মনে হচ্ছিল না। তো আমি তখন ফ্যামিলিতে বললাম যে আমাকে কম্পিউটার সায়েন্সে দিলে আমি হয়তো বেটার করব। বাট আমার সবচেয়ে বড় প্রবলেম ছিল যে আমি আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে গেছি। মানে আমি ম্যাট্রিকে ছিলাম আর্টসে, পরে আমি কমার্সে আসছি কলেজে গিয়ে। তো এটা আমার একটা ব্যারিয়ার তৈরি হয়। তো বাসাতে বললাম, তারপর বললো যে না, তুই এত দূর পর্যন্ত আসছিস, এখন আর ক্যারিয়ার সুইচ মানে সাবজেক্ট চুজ ইয়ে করার, চেঞ্জ করার দরকার নাই। তো যাই হোক, ওই কম্পিউটারে ভালো লাগার জায়গাটা থেকেই যাই। হ্যাঁ, তো সেই জায়গা যখন আমি বিবিএ করি ওই টাইমে আমাদের তো ওই অ্যাসাইনমেন্ট ছিল বা বিভিন্ন কাজের জন্য আমাদের কম্পিউটারে কাজ করতে হইতো। আবার ওখানে ল্যাব পাইছি, সারাদিন ল্যাবে পড়ে থাকতাম। তো একটা সময় আমি দেখলাম যে না, আমি কম্পিউটারে খুব ভালো করব, আমার আমার ওই জায়গাটা আছে। তো পরবর্তীতে আমি খুঁজতেছিলাম যে আমি কিভাবে এইটাকে, এই ভালো লাগার জায়গাটাকে আমি পেশাতে নিয়ে যেতে পারবো। তখন এই ফ্রিল্যান্সিং বলেন বা কম্পিউটার থেকে আদৌ ওইভাবে তেমন কিছু করা যাইতো না ওই টাইমটা, যে টাইমটা আমি শুরু করি। আমি শুরু করি 2005 সালে। মানে আমি প্রথম কম্পিউটার পাইছি
99 2000 সালের দিকে 2000 সালের দিকে আমি প্রথম কম্পিউটার পাইছি। তো 2005 সালের দিকে তখন আমি খোঁজা শুরু করি যে এখানে অনলাইনে কোনোভাবে ইনকাম করা যায় কিনা, ইনকামের কোনো সোর্স তৈরি করা যায় কিনা আদৌ। তো খুঁজতে খুঁজতে অনেক স্ক্যাম সাইটে কাজ করছি অনেকদিন, অনেক আশা করছি যে ওই স্ক্যাম সাইট থেকে আমার হয়তো ইনকাম হবে কিছু একটা। 2005 সাল থেকে 2007 সাল পর্যন্ত মানে খুব হার্ডলি ট্রাই করছি যে এখান থেকে আমি ইনকামের একটা সোর্স বের করার জন্য। তো তো সাতের লাস্টের দিকে মানে 2টা বছর আমি মানে মানুষ করে না এমন কোনো কাজ নাই, বা অনলাইনে ইয়ে হয় না বা করা যায় না এমন কোনো কাজ নাই যেটা আমি ট্রাই করি নাই ওই টাইমটায়। তখন তো রিসোর্স ছিল না, বা হ্যাঁ, হ্যাঁ, ইউটিউবও এত রিসোর্স পাওয়া যেত না, তখন বইও রাইট। ওইভাবে পর্যাপ্ত ছিল না, যা করতে হতো প্র্যাকটিক্যালি দেখে দেখে করতে হতো। তো অনেক স্ক্যামের শিকার হয়েছি। পরবর্তীতে 2007 সালের দিকে আমি প্রায় ফেড আপ হয়ে গেলাম যে না, অনলাইন থেকে আসলেই কোনো ইনকাম করা সম্ভব না, ইনকাম করা পসিবল না। তো এই টাইমে 2008 সালের দিকে আমি পুরো আশাই ছেড়ে দিলাম যে হয়তোবা মানে আর হবে না, ইন্টারনেট থেকে কিছু হবে না, আমাকে হয়তোবা জব বা এই জাতীয় কিছু করতে হবে। তো পার্ট টাইম বলেন বা ফুল টাইম বলেন, ওখানে আমি একটা আহ, আমাদের স্বনামধন্য একটা মোবাইল অপারেটর কোম্পানিতে আমি ছিলাম 1.5 বছরের মতো। আমি রেডিও ফ্রিকোয়েন্সি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। তো 2009 সালের শুরুর দিকে আহ, একজন আমাকে আইডিয়া দিল যে বাড্ডাতে একটা মহিলা, উনি কাজ করেন, উনি অ্যাডসেন্স নিয়ে কাজ করেন। হ্যাঁ, অ্যাডসেন্স সম্পর্কে আমার তখন আইডিয়া ছিল। তো ওনার কাছে গেলাম আমি বাইরে বাই, মানে অনেক খুঁজে খুঁজে তারপরে গেলাম ওখানে। ওখানে যাওয়ার পরে উনি অ্যাডসেন্স এর যে ইয়েগুলো দিল, ওইগুলো আমি ট্রাই করতেছিলাম। এই আচ্ছা, অ্যাডসেন্স নিয়ে ট্রাই করতে। আমি একটু আসি। হুম, এইখানে আমাদের সাথে একটু যুক্ত হয়েছে যারা, তাদেরকে একটু না বললেই না। রবিউল হুম, আলম, বিশিষ্ট মুক্তিবাণীর সম্পাদক, তিনি বিশিষ্ট লেখকও বটে। শুনছি টিটো ভাই আপনার অনুষ্ঠান ভালো লাগলো, আপনি আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অভিনন্দন জানিয়েছেন আপনার স্যারকে, ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন সম্ভবত মাহবুব রহমান, তিনি দুবাইয়ে আছেন। তিনিও হচ্ছে যে টেলিফোন অ্যান্ড টিএনটিতে ছিলেন। আমাদের সাথে এখন আবার যুক্ত হয়েছেন আমাদের ইমন আহমেদ। হ্যালো ডিয়ার হিরক, নাইস টু সি ইউ হিয়ার। থ্যাংক ইউ ইমন ভাই। হিরককে খুব ভালোবাসে, প্রতিদিনের প্রতিষ্ঠাতা, আবার হচ্ছে মেহেরপুরে দৈনিক প্রতিদিন যে পত্রিকাটি আছে তার প্রতিষ্ঠাতা, এবং তার ভালো বিজনেস ম্যাগনেটও এবং রাজনীতিবিদও তিনি। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ হিরক, আপনি যেটা বলছিলেন যে আপনি ওই যে বাড্ডাতে যে মহিলার সাথে কথা বলেন এবং যেটা ওনার সাথে যে যোগাযোগ করলেন, হ্যাঁ বলুন। হুম। পরে উনি আমাকে অ্যাডসেন্স এর কিছু ট্রিক্স দেয়। দেওয়ার পরে ওইটা নিয়ে আমি ট্রাই করতে করতে আমি এক জায়গাতে খবর পাইলাম যে ওডেক্স নামে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে অনলাইন জব গুলো পাওয়া যায় এবং অনলাইন জবে কাজ করা যেতে পারে। তো এই মেনলি 2009 সালের মে মাসের দিকে আমি অ্যাকাউন্ট করি, ওটা নিয়ে রিসার্চ করি, কাজ কিছুটা শিখি। শেখার পরে এই 2009 আরেকটু সালে আসলে আমি আরেকটু আরেকটু থামাই, প্রদীপ খান, দুজনেই আমার প্রিয় মানুষ, ধন্যবাদ আপনাকে, দুজনেই আপনার প্রিয় মানুষ, আপনার ধন্যবাদ। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে ওই যে 2009 সালে আমার আসলে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বলেন বা এই লাইফটায় আসা। আর হচ্ছে যে আমি এই ইন্টারমিডিয়েট টাইম আমার মাস্টার্স বা এমবিএ আমার কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হওয়ার পরে পরবর্তীতে আমি দেখলাম যে 2009 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোটামুটি আমি ওডেক্সে ভালো মতো কাজ করলাম, ভালো কাজ করছি। এখানে অনেকেই আমাকে কোশ্চেন করে যে ভাই আপনি প্রথম কত ইনকাম করছিলেন। হুম। তো আমি আমি প্রাউডলি বলি যে আমি প্রথম যে ক্লায়েন্টটা পাইছিলাম এটা জার্মানের। হ্যাঁ, আল্লাহ ওনাকে অনেক ভালো রাখুন। তো ওখানে আমি $4 মতো ইনকাম করতে পারছিলাম। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা। প্রথম ইনকামের যে ফিলিংসটা ছিল আপনার হচ্ছে যে এই প্রথমবার আমার মনে হচ্ছে যে এই যে 2 বছর বা 3 বছর ধরে আমি এত স্ট্রাগল করছি অনলাইন থেকে কিছু ইনকাম করার জন্য, বা
আমার এই ভালো লাগার জায়গাটাকে একটা পেশাতে পরিণত করার জন্য যে আমার উদ্যোগটা ছিল, এই ১ম বার আমি মানে আমার মনে হচ্ছে যে এইবারে আমি টাকাটা হয়তোবা আমি পাবো। হ্যাঁ, আমার একটু কনফিডেন্স কাজ করছে। কারণ হচ্ছে যে আচ্ছা, এইবার তার মানে ওই লম্বা, হ্যাঁ, আমি একটু বলি যে তার মানে এটা একটা লম্বা সময় লেগেছে এই টাকা পাওয়ার যে বিষয়টি কাজ করতে। আচ্ছা ৪ টা বছর মানে মানে কি পরিমাণে যে স্ট্রাগল করছি এটার জন্য। মানে এই ক্যারিয়ার হবে এটা ৪ আমি বছর। জানতাম না। হ্যাঁ, কিন্তু স্ট্রাগল করছি কিরকম যে তখন তো স্টুডেন্ট লাইফে টাকা সেভ করাটা বেশ হার্ড জব ছিল। তো আমি মেইনলি করতাম কি পায়ে হেঁটে যাতায়াত করতাম। মানে দূর-দূরান্তেও আমি পায়ে হেঁটে যাতায়াত করতাম। কারণ হচ্ছে যে আমি ওই টাকাটা সেভ করব। সেভ করে আমি সাইবার ক্যাফেতে বসবো ৳১৫ ঘন্টা। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখা গেল যে আমি থাকতাম হচ্ছে আপনার শঙ্কর থেকে আপনার হচ্ছে জিকাতলা পর্যন্ত আমি হেঁটে যাতায়াত করতাম ইউনিভার্সিটিতে। তো এই টাকাগুলো আমি সব সেভ করতাম। সেভ করে করতাম কি আচ্ছা, ওই যে একটু আ একটু 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 সাইবার ক্যাফেতে একটু বসতাম। একটু একটু হ্যাঁ, হ্যাঁ। থামাই। জি, 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 আহ, জি। ইনামুল আজিম অধ্যাপক, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি বলছেন, টিটো তোমাকে অনেকদিন পর দেখছি, ভালো লাগছে। তোমার আলাপ চাইতে তোমাদের সফলতার সাফল্য কামনা করছি। ধন্যবাদ ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত থাকুন, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা যুক্ত হননি, যারা পরে আমাদের সাথে যুক্ত হবেন তারাও আমাদের সাথে আসতে পারেন, অসুবিধা নেই। পরে যারা দেখবেন তাদের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা থাকলো। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে আপনার ৪ বছর যে কষ্টে গেল আপনার। হুম, হুম, হুম। তো ৪ বছর খুব স্ট্রাগল করছি। মানে প্রচন্ড স্ট্রাগল করছি যে আমি এটাকে কোনোভাবে আমি ক্যারিয়ারে নিয়ে আসতে চাচ্ছিলাম। যে আ আমি বুঝছি যে এই কাজটাকে আমাকে কাজ মনে হবে না। আমি খুব স্বাচ্ছন্দ্যর সাথে আমি এই কাজটা করতে পারবো এবং দেখা গেল যে আমার রাইট। খাওয়া ঘুমানোরও দরকার হবে না যে এই কাজটা যদি আমি পেশা হিসেবে নিতে পারি। তো এরকম একটা থিংকিং থেকে তখন এতটা তো আমার ওয়াইড থিংকিং ছিল না। তখন যেটা ভেবেছি সেরকম করেছি স্টুডেন্ট লাইফে। তো এই ১ম আমার $৪ ইনকাম হইলো। এইবার আমার মনে হচ্ছে যে ইটস লজিক্যাল যে আমি পেমেন্টটা পাবো। হ্যাঁ? বাহ! আ আচ্ছা, আচ্ছা। যেহেতু যেহেতু আরো আমাকে একজন, ওই আরেকটু বলে হ্যাঁ, নেই, হ্যাঁ। আইনুল হক সুইডেন থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। আমি সুইডেন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আইনুল হক। সেও একজন সাংবাদিক ছিলেন মেহেরপুরের, টিভির সাংবাদিক ছিলেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আরো একজন যুক্ত হয়েছেন, ওয়াজেদ খান। কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন টু ইউ অলসো। বলুন। হুম। তো এই ১ম বার যে আমি ওনার জন্য কাজ করে দিলাম। একটা ফিজিক্যাল মানুষের জন্য জার্মানে বসে আছে। কিন্তু ফিজিক্যাল মানুষ। সে আমাকে ফিজিক্যালি রিপ্লাই দিচ্ছে। ফিজিক্যালি তার সাথে আমার কথা হচ্ছে। আ হুম, হুম। এবং সে আমাকে কাজ করতে দিল। আমি তার হয়ে কাজ করে দিলাম। এইবার আমার মনে হচ্ছে যে আমি পেমেন্টটা পাবো বা টাকা এই ১ম আমি ইনকাম করব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো সেই সময় আপনার হচ্ছে যে ১ম $৪ এর আমি একটা কাজ করলাম। $৪ এর কাজ করার পরে আপনার ও ওই ক্লায়েন্টই আবার আমাকে আবার কাজ দিল। আচ্ছা, যে আচ্ছা, আচ্ছা। মুন্সি তোমার কাজ অনেক ভালো হইছে। তুমি এই কাজটা সহ আমাকে করে দাও। তো আচ্ছা, এভাবে করতে, আচ্ছা। করতে আমার অলমোস্ট আপনার হচ্ছে বেশ কয়েক ডলার আমার যোগ হয়ে গেল। তো আমাদের হুম, ওডেক্স এর আগেকার নিয়ম ছিল যে আমরা বুধবারে ওডেক্স এ টাকা পেয়ে যাই। হুম? হুম, হুম। আর আমরা ওটা উইথড্র দিলে আপনার হচ্ছে যে রবিবারে বাংলাদেশ ব্যাংকে টাকা পাওয়া যায়। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তো এই যে বুধবারে আমি ট্রান্সফার দিলাম হুম, হুম। ৳১৬০০ মতো হবে। বুধবারে আমি ট্রান্সফার দিলাম। এই বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, রবিবার পর্যন্ত হুম, হুম। আমার ঘুম হয় নাই। যে এই হয়তোবা ফার্স্ট টাইম আমি আমি এখান থেকে সফলতা পাচ্ছি বা এখান থেকে আমি কিছু একটা রেমুনেশন পাচ্ছি। তো এই অভিজ্ঞতাটা খুব দুর্দান্ত একটা অভিজ্ঞতা ছিল আমার জন্য। আচ্ছা। হ্যাঁ। তো এই এই এরপর এই থেকে হ্যাঁ, এই যে অভিজ্ঞতাটা অর্জন করতে হলো, এটা যে সময় গেল, হুম, চাকরিতে না ঢুকে মাস্টার্স করে তারপরে এই যে এই জগৎটাতে এই যে সময়টা ব্যয় করা, এই সময়টাকে ব্যয় করার মূল উদ্দেশ্য ছিল আপনার আইটি সেক্টরে আপনি প্রবেশ করবেন, আইটিতে আপনি সাকসেসফুল হবেন। এক্সাক্টলি, এটা, এক্সাক্টলি। আচ্ছা, যদি সেটা হয়ে থাকে তাহলে এই জায়গাটায় আপনাকে আসতে গিয়ে আপনি বললেন যে ৪ বছর কষ্ট হয়েছে।
তাহলে প্রথম আপনি কম্পিউটার শিখেছিলেন, আপনি বললেন বারডা থেকে যায় কম্পিউটার। এই যে কম্পিউটারের ধারণা এবং জ্ঞানটা আপনার ভিতরে প্রবেশ করার পরেও কিন্তু আপনাকে কতদিন এই আইটি সেকশনের ধারণাটা আর কি, মোট কথায় বলতে গেলে? আচ্ছা, আমি আপনি ধরে নিতে পারেন যে 2000 মানে কয়টি ধাপ পার হইতে হয়েছে এই আইটি আচ্ছা সেকশনে আপনি ঢুকতে গিয়ে? আচ্ছা, আমি 2000 সালে প্রথম কম্পিউটার পাইছি। আমার চাচাতো ভাই, আমি ওনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ যে উনি আমাকে রাতে ইউজ করতে দিত। আমি সারা রাত ইউজ করতাম। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে আরেকজনের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমার রুমমেট ছিল এবং বেস্ট ফ্রেন্ড লুৎফর নামে আমার এক রুমমেট ছিল। তো আমার তো তখন ল্যাপটপ ছিল না, বা ল্যাপটপ বা ডেস্কটপ ছিল না। তখন ও আমাকে, মানে ওর পিসিটা আমাকে ইউজ করতে দিত। ও দেখা গেল আচ্ছা যে যতক্ষণ ও ইউজ করতো, পরে আমি ইউজ করতাম। মানে আমাদের একটা ভাগ ছিল। ভাগটা হচ্ছে এরকম যে ও রাত ৩টা পর্যন্ত ও ইউজ করত। তো আচ্ছা আচ্ছা ইউজুয়ালি আমি রাত ৩টা পর্যন্ত ঘুমাইতাম। ও আমাকে তুলে দিত। রাত ৩টা থেকে দেখা গেল যে ও না ওঠা পর্যন্ত আমি কাজ করতাম। আচ্ছা তো আচ্ছা আচ্ছা রিমন ভাইয়ের পিসি থেকে আসলে আমার হাতে করি। আর লুৎফরের পিসি থেকে আমার প্রফেশনাল কাজগুলো শেখা। তো আমি আচ্ছা। অনেক স্ট্রাগল করছি। স্ট্রাগলের লাইফ অনেক পার করছি। আচ্ছা। মানে খুব সহজে এই জায়গাটায় আসা যায়নি। আহ, এমন কোনো কষ্টের অভিজ্ঞতা আছে যে কষ্টটা ভোগ করতে হয়েছে এই কাজটা করতে? যে চাচা, মেনলি হচ্ছে যে এই কাজটা করতে গিয়ে আমার কাছে কষ্ট কষ্ট মনে হয় নাই, কারণ আমি তো প্যাশনেট ছিলাম। মানে আইটিতে এই খুটখাট করা, এই করা, ওই করা, এগুলো তো আমার ভালো লাগতো। এখানে আমার খুব একটা প্রবলেম বা ইস্যু আমি মনে করি নাই। হ্যাঁ, আমার ওই ঘুমাইলেও হয়, খাইলেও হয়, বা ইয়ে করলেও হয়, আমার অতটা ইমার্জেন্সি না, কিন্তু আমাকে আইটিতে থাকতে হবে, আইটি ইনভলভড হইতে হবে। আচ্ছা এইরকম আচ্ছা একটা এনভায়রনমেন্ট আমাকে দিলে দেখা গেল যে আমার না খাওয়া লাগবে না আচ্ছা নরমালি। তো এই আচ্ছা। জায়গাটায় আইটি আমার খুব একটা স্ট্রাগল আমাকে করতে হয় নাই। আমাকে মেন স্ট্রাগলের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে যে আহ, আমি ওই যে মোবাইল অপারেটরে রেডিও ফ্রিকোয়েন্সি ইঞ্জিনিয়ার হিসাবে ছিলাম, ওখানে ভালো একটা স্যালারি বা আউটপুট আমি পাইতাম। ওইটা ছেড়ে দিয়ে এসে আমি ফ্রিল্যান্সিং এ আসলাম। তখনও যে খুব ভালো একটা লেভেলে আসতে পারছি এইরকম না, একটা কন্টিনিউয়াস ইনকামের মধ্যে আমি আসছিলাম। এইটা হচ্ছে 2009-2010 সালের কথা। তো বাসা থেকে একটা প্রেশার ছিল যে তারা চাইতেছিল যে বিবিএম বের করছে, তারা তো আশা করবে যে আমি একটা জব করব। আমার মায়ের এই ইচ্ছা ছিল যে আমি জব করব, ঢাকাতে থাকবো, উনি আমার কাছে যাবে, বেড়াইতে যাবে, আমার কাছে আচ্ছা থাকবে, আমার বাবুদের নিয়ে খেলাধুলা করবে, এইরকম একটা আশা ছিল। কিন্তু ফাইনালি আমি 2010 সালে এটা, আমি job- হ্যাঁ, তার মানে 2010 ফ্যামিলি ফ্যামিলি বঞ্চিত হয়েছে। তো 2010 সালে আমি যখন দেখলাম ওই প্রায় 2 বছর আমার কাজ করা হয়ে গেছে, আমি যখন দেখলাম যে আমার বেশ ভালো একটা আউটপুট আমার এখান থেকে আসছে। হুম তো আমি ঢাকা শহর নিয়ে খুবই ফেড আপ ছিলাম। আমার কাছে মনে হতো যে ঢাকা শহর ইটস এ বিগ একটা কি বলবো, একটা কারাগার টাইপসের, যে মানুষ সাজাপ্রাপ্ত হইলে হয়তোবা ঢাকাতে থাকে। মানে আচ্ছা ঢাকাতে আচ্ছা থাকার আচ্ছা ঐরকম পরিবেশ তো আসলে আদৌতেও নাই। এখন তো আরো পরিবেশ হয়তোবা খারাপ হয়ে গেছে। তো আমি ঢাকা থেকে আসলে আমি বেরোয় আসতে চাচ্ছিলাম। তো এটার জন্য আমার কাছে ২ টা অপশন ছিল। ইদার আমাকে বাইরে চলে যেতে হবে, না হলে আমাকে গ্রামের পরিবেশে ফিরে আসতে হবে। তো আমি আচ্ছা দেখলাম যে যেহেতু আমি এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছি এবং ভালো একটা আউটপুট আমার মান্থলি আসছে সেই টাইমে, ভালো একটা আউটপুট আসছে। তো আমি ক্যালকুলেশন করে দেখলাম যে না, আমি গ্রামে বসেই তো এই আউটপুটটা আমি পেতে পারি। সো আমি ঢাকায় থাকবো? ঢাকায় অত বেশি লিভিং কস্ট আমি কেন বেয়ার করবো? আমার তো গ্রামে গেলে তো আমার খরচ করার জায়গা নেই। তো সেখান থেকেই 2010 সালে আমার অ্যাকচুয়ালি গ্রামে চলে আসা। একবার ৩ মাসের জন্য আসছিলাম ট্রায়াল দিতে, যে আমি আসলেই কাজগুলো করতে পারছি কিনা, ঠিকঠাক মতো আমার কাজ হচ্ছে কিনা। পরবর্তীতে আমি ফাইনালি ঢাকা শহর একদম কুইট করে চলে আসি। তো এইখানে আরেকটি প্রশ্ন। এসে সমস্যাটা বাধে। এখানে এসে সমস্যাটা বাধে মেইনলি। কারণ আমি তাদের এক্সপেকটেশন এর আরেকটি, জায়গা ছিল যে আমি জব করব। আর আমার এক্সপেকটেশন এর জায়গা ছিল যে আমি এই ফ্রিল্যান্সিং করব। আচ্ছা 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 আচ্ছা, এখানে এখানে একটু হুম, ফ্যামিলির সাথে সমস্যা হয় যে চাকরি না করে এগুলা কি করতেছো, এরকম জি, একটা ব্যাপার এসে যায়। জি, হ্যাঁ, জি। এটা
সাধারণত বাবা মারা এটা প্রথমেই তো ছেলে একটা চাকরি করবে, এটা একটা আশা থেকেই যায়। জি তো যাই হোক, ফ্রিল্যান্সিং এর কাজটি করতে এসে আমি যতটুকু জানি আমজুবিতে অনেক একটা ইনস্টিটিউট খোলা হয়েছিল, নিজেই একটা ফ্রিল্যান্সিং ট্রেনিং দেওয়া হতো। জি এরকম জি ছাত্র এখান থেকে বহুত আছে, যে প্রথমেই জি একজন ছাত্র তো স্যার বলে জি জানাইলো, তার মানে বুঝতেই পারলাম যে ছাত্র তাহলে এখানে ছিল। আর জি এর জি মধ্যে প্রদীপ খান দেখি লিখেছে, আমার জানা বা দেখা অসংখ্য বেকার ছেলেদের আজ শিখিয়েছে, তাতে তারা কেমন লাগে এখন, এইটা বলছে। তার মানে হ্যাঁ এই হ্যাঁ যে অসংখ্য বেকার ছেলেকে কাজে লাগানো হয়েছে, অর্থাৎ তাদেরকে হুম ট্রেনিং দেওয়া হচ্ছে, এটার একটু গল্প শুনি যে আচ্ছা হ্যাঁ আমজুবিতে কিভাবে কি করা হলো। আচ্ছা এরপরে হচ্ছে 2010 সাল থেকে আমি বাসাতে কাজ করতেছিলাম। হুম, আহ, শামসুজ্জামান রিমন, গ্রেট, গো অ্যাহেড, থ্যাংক এই ইউ। এই এই সেই পান্তা যে আমার হাতে কম্পিউটার দিছিল। থ্যাংক ইউ রিমন ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাক, আমরা আপনাকে দেখে নিলাম, কিছুটা ছবিতে দেখা যাচ্ছে বাচ্চার সাথে করে আছেন। শামসুজ্জামান, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনার কথাই বলছিল কিছুক্ষণ আগে। ধন্যবাদ হ্যাঁ, আপনি উনি আমাদের আমাকে সাথে পিসিটা না দিলে আমি হয়তো অন্য পেশায় যেতাম, কিন্তু উনি আজকে পিসিটা দিছে বলে আমি গুড 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 গুড। জি। তো আচ্ছা 2010 সালে যখন আমি বাসায় চলে আসলাম, তখন বুঝতে পারছেন আমার উপরে বেশ ভালোই একটা চাপ গেছে। ভালো একটা আচ্ছা আচ্ছা আচ্ছা। স্ট্রাগল আমাকে করতে হয়েছে এনাদেরকে বোঝানোর জন্য যে আমি কি করতেছি। হুম, আমি সবাই বলে যে আমি বেকার, সামথিং লাইক অনেকগুলো কথা আসে। তারপরে স্পেশালি কথা আসে যে সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকে, চোখ অন্ধ হয়ে যাবে, সামথিং লাইক হ্যাঁ, ওই গ্রামের মানুষ যেটা ফিল করে অ্যাকচুয়ালি। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই অবস্থা মানে এই যে এইটাকেই আমার মনে হয় যে আমার লাইফে সবচেয়ে বেশি স্ট্রাগল লাইফটা আমার গেছে, যে তাদেরকে আমার রাইট বুঝাইতে যে রাইট রাইট রাইট। আমি খুব রাইট একটা ট্র্যাকে আছি আমি, এবং এটা থেকে আমি অনেক বেটার কিছু করতে পারবো। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। 2012 সালে যখন আমি ম্যারিড লাইফে চলে গেলাম, প্রবলেমটা আরো বেশি ঘনীভূত হলো। হ্যাঁ, আচ্ছা তখন আরো একটা ফ্যামিলি আসলো যে কিনা তারাও একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে গেল যে না, আচ্ছা এলো কি আচ্ছা। করতেছে, বেকার বসে আছে, সামথিং লাইক। আহ, ওই তখন আমি আমার গিন্নির সাথে আসলে আলোচনা করলাম। তো আলোচনা করে এটা ইয়ে করলাম যে আমি বাসায় বসে থাকলে সবাই আমাকে বেকারই ভাববে, এটা খুব স্বাভাবিক, কমন সেন্স একটা। তো আমরা দুইজন মিলে তখন সিদ্ধান্ত নিলাম যে না, আমরা একটা অফিস করে ফেলি, অফিসে বসে কাজ করি, কাজ করারও একটা পরিবেশ তৈরি হবে, এবং ইয়েও হবে, কি বলে, এদেরও একটু মুখ হয়তোবা বন্ধ হবে। রাইট রাইট তো রাইট। সেই মোতাবেক আসলে ইউনিক অফ বিডি নামে একটা প্রতিষ্ঠান তৈরি করে 2013 সালে, সম্ভবত এটা ফেব্রুয়ারির 27-28 তারিখের দিকে, 2013 কত সালে, সাল, কত সালে এটা? 2013 সালে। 2013 সালে, আচ্ছা আচ্ছা। জি, মানে অলমোস্ট 10 বছর। তো বাহ। ইউনিক সাববিডি নামে আমি একটা প্রতিষ্ঠান তৈরি করি। আপনি তো জানেন যে আব্বুর প্রতিষ্ঠানটা হচ্ছে ইউনিক ডায়াগনস্টিক সেন্টার। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। ওখান থেকে আসলে ইউনিক নামটা আসছে। হুম, হুম, ওখান হুম। থেকে ইউনিক সফট এটা নিয়ে আসছি, বা ওখান থেকে স্টার্ট করছিলাম ইউনিক ওই সফট ওই বিডি। নামটাই রেখে দেওয়া ওই হয়েছে। নামটাই নিয়েছিলাম। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইটা নিয়ে শুরু। প্রথমত ওখানে ৩টা বা ৪টা কার্যক্রম রাখতাম। হ্যাঁ, মেইনলি হচ্ছে যে আমি যেহেতু অনেক, তখন কিন্তু একটা ক্লায়েন্ট ডাটাবেস আমার তৈরি হয়ে গেছিল অলরেডি। আর কন্টিনিউয়াস আমাকে কাজ করতে হতো। ৭ ঘন্টা, ৮ ঘন্টা বা ১০ ঘন্টা আমাকে কাজ করতে হতো, এবং সেখান থেকে ভালো একটা ইনকাম হতো। এর পাশাপাশি আ আরেকটা ছোট্ট একটা সেগমেন্ট ছিল, বছর খানেকের একটা সেগমেন্ট ছিল। যে আমি একটা, ওই যে সকালে এবং বিকেলে, সারাদিন বাসায় বসে থাকতে ভালো লাগতো না। তো সকালে এবং বিকালে রাফিউল বলে একটা আমার বেস্ট ফ্রেন্ড আছে আমার গ্রামের। তো ওর একটা আম বাগান ছিল। তো ওই আচ্ছা আমের সব সিজনে আম ঠেকাইতো। তো দোস্ত ওখানে আছে, তার মানে আমার ওখানে যেতে হবে। তো ওই রাফিউলের আম বাগানে আমি বসতাম। তো আচ্ছা আচ্ছা। ইন দ্য মিন টাইম অনেকেই জেনে যায় যে হিরক ভাই অনলাইনে কাজ করে, এবং আহ, হিরক ভাইয়ের কাছে গেলে কিছু একটা শেখা যাবে। মানে অনেক বেকার লোকজন বা যারা এই আচ্ছা সম্পর্কে ইন্টারেস্টেড, তারা আসা শুরু করলো অলরেডি। তো তখন আমি বাসায় তো নিয়ে যাওয়া যায় না, বা বাসায় ওইরকম পরিবেশও নাই।
তো সেক্ষেত্রে হচ্ছে যে ওই যে সকালে যেতাম বা বিকেলে যেতাম, ওই সবাইকে বলতাম যে তোমরা সকালে আসো, আমি সকালে ওই টাইমে রাফেলের আমবাগানে থাকবো। হ্যাঁ, আচ্ছা 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 আর বিকেলে ওই টাইমে আমি রাফেলের আমবাগানে থাকবো। এখান থেকে দেখা গেল যে আমার গোটা 40-50টার মতো স্টুডেন্ট তৈরি হয়ে গেল, যে যারা কিনা আচ্ছা, অনলাইনে গুড গুড গুড। আগ্রহী। তো ওদেরকে মোটামুটি আমি গাইডলাইন দিছিলাম। এর ভিতরে ওই টাইমেই বেশ কয়েকজন সাকসেসফুল ফ্রিল্যান্সার তৈরি হয়েছিল। তো পরবর্তীতে আমি একটা বড় ক্লায়েন্টের একটা কাজ পাইলাম, যারা কিনা 7-8 জন মতো লোক নিতে চাচ্ছিল। ইন দ্য মিন টাইম আমরা বাগানে যারা বসতাম, কন্টিনিউয়াস বসতাম, ওরাও তো কাজ মোটামুটি শিখে গেছিল। ওরাই বলল যে ভাই তাহলে বাইরে থেকে কাউকে হায়ার করার দরকার নাই, চলেন আমরা একটা অফিস নিয়ে আমরা একসাথে বসে কাজ করি, আপনি ক্লায়েন্ট গুলো হ্যান্ডেল করেন, আমরা কাজগুলো হ্যান্ডেল করবো। এরকম উদ্যোগ নিয়ে আসলে আবার বাসা থেকেও একটা প্রবলেম ছিল, সব মিলায় ইউনিক্স সাববিডিটা অ্যাকচুয়ালি ওই টাইমে স্টার্ট করা। আচ্ছা, আর এই ইউনিক্স সাববিডির পরে এখন আপনার 3টি প্রতিষ্ঠান আছে, এই 3টি কি কি আছে? আহ, আমি একটা একটা করে আসি, তাহলে হ্যাঁ 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 বোধহয় হ্যাঁ একটু হ্যাঁ বুঝতে ক্লিয়ার হবে। তো হ্যাঁ 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 ওখানে আমাদের মেনলি হচ্ছে যে যেহেতু এই 5-7 জন লোক আছে যারা কাজ করতেছে, তাহলে হচ্ছে যে সাজেদুর ওই সাজেদুর সাজেদুর বলছে কিপ আপ দি গুড ওয়ার্ক। থ্যাংক ইউ সাজেদুর, আপনাকে অনেক ধন্যবাদ। হুম। হ্যাঁ, তো এই যে 5-6 জন বা 7 জন মতো যারা ছিল, তারা তো কাজ করতো প্রফেশনালি। এদের কাজের একটা জায়গা ছিল, জায়গা তৈরি করে দিয়েছিলাম। আর যেহেতু ওই টাইমে অনেক মানুষ আসতো এইসব কাজ শেখার জন্য বা জানার জন্য, হ্যাঁ, তো ওদের জন্য আমার একটা ব্যাচ, একাধিক ব্যাচ করে আমার শেখাইতে হতো। তো ওইটা প্রায় এই যে শেখানোর যে ব্যাপারটা, এটা অলমোস্ট আমি 5 বছর ফ্রি শেখাইছি। এরপরে অনেক মানুষকে আমি শেখাইছি, আচ্ছা অলমোস্ট 6টা-7টা ব্যাচ করে প্রতিদিন পড়াইছি, অনেক মানুষকে শেখাইছি। ওই টাইমে আমি টাকা পয়সা কিছু নিতাম না বা রেমুনেশন আশা আচ্ছা করতাম না। আচ্ছা 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 আহ, এটা এটা একটা পার্ট ছিল। এরপরে হচ্ছে যে যেহেতু আমি মূলত ওয়েবসাইট ডেভেলপ করি, হ্যাঁ, ওয়েবসাইট ডেভেলপ করার জন্য মেনলি লাগে আমাদের ডোমেন হোস্টিং লাগে। আচ্ছা হুম, আচ্ছা আচ্ছা একটা ওয়েবসাইট বানাইতে গেলে তো অনেক ক্লায়েন্টই আমাকে বলতো যে ওয়েবসাইট তো বানাচ্ছি, তো ডোমেন হোস্টিং কেনার একটা ব্যবস্থা করে দাও। হ্যাঁ, তো ওই ডোমেন হোস্টিং বিক্রিরও একটা সার্ভিস ওই টাইম মানে শুরু থেকেই একটা সার্ভিস আমাকে রাখতে হয়েছিল। তখন যদিও আমি ওই যে আরেকজনের কাছ থেকে ভাড়া নিয়ে আমি আবার ভাড়া দিতাম, এই টাইপসের ছিল ওই টাইমে। আচ্ছা আচ্ছা আর কিছু সোশ্যাল ওয়ার্কও করতাম, সোশ্যাল ওয়ার্ক কিছু ছিল। এই মূলত এই 4টা সেকশন নিয়েই আসলে ইউনিক্স সাববিডিটা আমাদের স্টার্ট হয় এবং এটা চলতে থাকে। পরবর্তীতে আপনার হচ্ছে যে 2017 সালে আমি যখন দেখলাম যে আমার স্টুডেন্ট অনেক বেড়ে গেছে অলরেডি, যেটা আমি একা আর ওইটাকে হ্যান্ডেল করতে পারবো না, মানে এত বেশি পরিমাণে স্টুডেন্ট হয়ে গেছে আমার, আবার ছেলে পিলেও এদিকে বেড়ে গেছে, এমপ্লয়ি সংখ্যাও বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিলাম যে এটা একটা ইনস্টিটিউট আকারে লঞ্চ করতে হবে, ইনস্টিটিউট আকারে এটাকে দেওয়া যায়। আর যেহেতু আমাকে একাধিক টিচার রাখতে হবে, সো এই টাইমে আমাকে একটা ফিস রাখার দরকার আছে। যে তাদের টাকা দিয়ে তারা পড়ুক, তাদের টাকা দিয়ে টিচাররা ইয়ে দেয়, আমার প্রফিটে, পার্সোনাল প্রফিটের দরকার নাই। তো এটা থেকেই ওই ইউনিক সাবমিটে যেটা আমাদের শেখানোর যে ব্যাপারটা ছিল, এটাকে ভেঙে আসলে অল্টারনেটিভ স্কুল নামে একটা প্রতিষ্ঠান বানানো হয়। হ্যাঁ, আর হোস্টিং এর যে সার্ভিসটা ছিল, ওই সার্ভিসটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে বড় হইতে থাকে, দিনের দিন আচ্ছা ওটা বড় হইতে আচ্ছা থাকে। তো আচ্ছা বড় আচ্ছা হতে থাকে বলে ওটারও একটা আলাদা নাম দেওয়ার দরকার হয় বা আলাদা করার আমার দরকার হয়। তো 2017 সালে ওইটা সাবারমোন নামে একটা প্রতিষ্ঠান রেডি করি এবং ওইটা দিয়ে চালাই। এই আচ্ছা, হচ্ছে আমি মোটামুটি। আরেকটা প্রশ্নে চলে যাই। সেটা হলো যে প্রশ্নটা হলো এরকম যে এই যে প্রতিষ্ঠান করা হয়েছিল এবং ছাত্ররা হয়েছে, এদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কেউ আপনার ছাত্রদের আহ, মধ্যে? আসলে মানে আহ, মানে আমি আমার মতো করে যথেষ্ট চেষ্টা করেছি। হ্যাঁ, আর সাকসেসের পরিমাণ আমি অলওয়েজই চেয়েছি যে টিচারের থেকে যেন স্টুডেন্ট বেশি সাকসেস হয়। হুম, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আই হোপ আমার অনেক স্টুডেন্ট শুনতেছে এবং আমি হুম। শিওর যে আমার থেকেও অনেক স্টুডেন্ট আছে আমার থেকে বেটার করতেছে।
হ্যাঁ, আমি বলি, আমি একজন ছাত্রের কথা, যা ছাত্র কিনা আমি জানি না, তবে আহ, আমি সাদ্দামের কাছ থেকে শুনেছি যে ওর থেকে, তার মানে আমি জানি না সে ছাত্র কিনা, তবে সে আচ্ছা। খুব ইয়ে করেছে। তো হুম, যাই হোক, এরকম ছাত্র আমি দু একজনের নাম বললে আমার মনে হয় একটু ভালো হয়, যে মানুষ একটু উৎসাহ পায় যে হ্যাঁ, হীরকের কাছ থেকে শিখেছে, অর্থাৎ মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হীরক ডাকনাম। আচ্ছা। বেশ বড় নাম। তো শর্ট জি। নামে সবাই মুন্সি জাহাঙ্গীর বলে, যেমন আমাকে রুহুল কুদ্দুস টিটো বলা লাগলে চেনে, রুহুল কুদ্দুস বললে কেউ চেনে না। হ্যাঁ, আহ, আবার ওই মুন্সি জাহাঙ্গীর জিন্নাত বললে কেউ চিনবে না, বলবে যে এটা আবার কে। তো হীরক এটা আবার বললে কে? আবার চিনবে। জি, জি, জি। ও তখন একটা প্রবলেম ছিল চাচা। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে যে ওই যার বড় নাম মানে খানদানি বংশের মানুষদের বড় নাম ছিল। হ্যাঁ, এইরকম হা একটা হা হা প্রবলেম হা। ছিল। তো আমার আকিকা দেওয়া নামটা আরো ইন্টারেস্টিং। আমি চাই যে কোন একজন আমার আকিকা দেওয়া নামটা মনে রাখুক। হ্যাঁ? তো আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন পর্যন্ত কেউ তৈরি হয়েছে কিনা আমি জানি না। আমার আকিকা যেটা দেওয়া হয় সেটার নাম ছিল মুন্সি আবু জাফর মোহাম্মদ জাহাঙ্গীর জিন্নাত হীরক। বাপরে, বিশাল নাম। মুন্সি আচ্ছা আবু জাফর মোহাম্মদ জাহাঙ্গীর জিন্নাত হীরক। এটা হচ্ছে আমার আকিকা দেওয়া নাম। পরে যখন আমি মানে 9 এ গিয়ে রেজিস্ট্রেশন করি তখন ওএমআর শিট চলে আসে। ওখানে আচ্ছা বলল যে এত বড় নাম আটবে না, তুমি ছোট করে ফেলো। আচ্ছা আচ্ছা। এইজন্য আসলে ছোট করা। তো যাই হোক, এখন মানুষের কাছে খুব ছোট নাম হীরক। তা জি, জি, হীরক, জি। আমিও হ্যাঁ, হীরক বলে ডাকি এই মুহূর্তে। হ্যাঁ, জি, জি, হীরক, জি, জি। হীরক, আমি এটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে হুম, হুম, ওই যে ছাত্ররা যারা হয়েছে, তারা হুম। বেশিরভাগই কি ওয়েব ডেভেলপে গিয়েছে, না ফ্রিল্যান্সিং এর মধ্যে আছে? আর আচ্ছা। ফ্রিল্যান্সিং এর কাজটাই কি, আর ওয়েব হুম, ডেভেলপমেন্টের কাজটা কি? আচ্ছা। একটা হচ্ছে যে আমি যেটা, হুম, আমি একটু, আমার খুব অল্প ধারণা, আমার ধারণা এটা সম্পর্কে নেই খুব একটা ভালো। ফ্রিল্যান্সিং বলতে আমি যেটা বুঝি সেটা হলো যে অনেকে ফ্রিল্যান্সিং করে ডাটা টাটা এগুলার কাজ করে, এগুলার কাজ করে একটা ইনকাম করে। হুম, আবার হুম, বাংলাদেশে অনেকে ইনকাম করছে এইভাবে, এবং হুম, অনেক ছেলেদের কাছ থেকে শুনেছি আমি এর আগেও যে হ্যাঁ, তারা আয় করে হুম, রাত্রিবেলায়। হুম, আবার অনেকে আছে যে অনলাইন প্রমোট করে আয় করে। হুম, 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 হুম। তো এটা আপনি একটু আমাদেরকে একটু বলবেন, যারা এই প্রজন্মে শিখবে তারা একটু জানবে ব্যাপারটা কি? আচ্ছা। সবাই আমাকে ওই যে ফ্রিল্যান্সার মুন্সি বলেই ডাকে বা ফ্রিল্যান্সার হিরো বলেই ডাকে। হ্যাঁ? কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি ফ্রিল্যান্সার না। হ্যাঁ? ফ্রিল্যান্সারের রাইট। সংজ্ঞাটা বা ফ্রিল্যান্সিং এর সংজ্ঞাটা আ আই হোপ অনেকের কাছে ক্লিয়ার না। হ্যাঁ? এইটা ওই যে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার যে পেশাটা আমরা বলতেছি, এটা মূলত এই আজকে শুরু হয়েছে এরকম না। আ আমার ধারণায় মানে একদম শুরু পেশা যখন শুরু হয়েছে সেটা তখন থেকেই ফ্রিল্যান্সিং শুরু হয়েছে আমার হ্যাঁ ধারণা। হ্যাঁ হ্যাঁ। তো এইটা অ্যাকচুয়ালি এটার কোনো নাম দেওয়া ছিল না বা নাম করা ছিল না। পরবর্তীতে এটার নাম দেওয়া হয়েছে। ভালো একটা নাম দেওয়া হয়েছে। ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশাজীবী। হ্যাঁ? তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ইউজুয়ালি জানি যে আমরা ২ ধরনের পেশাতে আমরা আসতে পারি ইউজুয়ালি, যে আমরা হয় ব্যবসা করব না হলে চাকরি করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ? তো আম আ যখন কিনা যে চাকরিজীবী আছে সে তার ফ্যামিলিকে বলে আসবে যে, "তুমি থাকো, আমি অফিসের কাজগুলো করে আসি।" হ্যাঁ? হুম, 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 আর যে ব্যবসা করবে সে বাসা থেকে বলে আসবে যে, "থাকো, আমি ব্যবসাপাতি করে আসি বা দোকানটা খুলি।" হ্যাঁ? হুম, হুম। তো একটু ভেবে দেখেন তো যে একজন রিক্শাওয়ালা তার ওয়াইফকে কি বলে আসে বা তার ফ্যামিলিকে কি বলে আসে? সে হ্যাঁ কি হ্যাঁ চাকরি হ্যাঁ। করে না ব্যবসা করে? আচ্ছা 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 হুম। তো এইটা মূলত হচ্ছে যে সে বলতে পারবে না চাকরি করে, সে বলতে পারবে না ব্যবসা করে। মূলত। আচ্ছা। তো এরা হচ্ছে ফ্রিল্যান্সার। হুম, হুম, এরাই হচ্ছে ফ্রিল্যান্সারের মানে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় উদাহরণ। যে কিনা রিক্সা চালায়, যে কিনা আচ্ছা বারবার শপে অ্যা চুল কাটায়। হ্যাঁ? আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা। হচ্ছে যে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এরা সবাই কম বেশি হচ্ছে ফ্রিল্যান্সার। আবার আপনার হুম, হচ্ছে যারা রাজমিস্ত্রি আছে, যারা ইলেকট্রিশিয়ান আছে, এরা হচ্ছে ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সারের মেইন সংজ্ঞাটা হচ্ছে এইরকম যে যাদের কিনা ভাড়া করা যায়। হুম, যে আপনি আ সাপোজ আপনি একজনকে বেতন দিবেন, সেটা হচ্ছে মান্থলি বেতন দিবেন। হুম? হুম, হুম, একজনকে দেখা গেল যে সে ব্যবসা করতেছে, সে দোকান খুলছে। সে তার লাভ লস যায় যেটা হচ্ছে সে সেটা একটা ভাগ পাচ্ছে।
আর একজন ফ্রিল্যান্সারের কি হয় যে ফ্রিল্যান্সারকে কখনোই আপনার হচ্ছে যে মান্থলি রাখাটা খুব কঠিন। যেমন হচ্ছে কিনা যে আপনার যে কিনা সেলুনে কাজ করে, সাপোজ যে আপনার চুল দাড়ি কেটে দেয়, হ্যাঁ? তো আপনি কি তাকে মান্থলি রাখতে পারবেন কখনো? আচ্ছা আপনার আচ্ছা। যে উকিল আছে তাকে কি মান্থলি কখনো রাখতে পারবেন? যে ডাক্তার আছে তাকে মান্থলি রাখতে পারবেন? না না না। এগুলো সম্ভব এগুলো সম্ভব না। তো এদেরকে হয় কিনা যে আমরা আওয়ারলি মানে ঘন্টা দরে হোক বা টাস্ক দরে হোক আমরা তাদেরকে নিয়ে আসি। সাপোজ আল্লাহ আচ্ছা। না করুক আপনার ঘরে বা আমার এই অফিসে কোনো একটা বাল্ব নষ্ট হয়ে গেল বা কিছু একটা নষ্ট হয়ে গেল ইলেকট্রিকের ইলেকট্রনিক্স এর কিছু। তো আমি একজন ইলেকট্রিশিয়ানকে আমি ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে এসে বললাম যে ফরহাদ তুমি এটা সলভ করে দাও। সে সব ঠিকঠাক করে দিল। তাকে আমি একটা বিল দিয়ে দিলাম। এটা হচ্ছে এক্স্যাক্টলি ফ্রিল্যান্সিং। যে এরা তোলা কাজ করে, তোলা কাজ করে। যখন যতটুকু কাজ করে ততটুকুর জন্য পেমেন্ট পায়। কাজ না থাকলে পেমেন্ট পায় না, পেমেন্ট হয় না। সাপোজ একজন রিক্শাওয়ালা যখন রিক্সা চালাতে রিক্সা বের করছে, রিক্সা বের করা মানে তার ইনকাম হয়ে যাবে এরকম না। সে যখন ভাড়া পাবে, ভাড়া থেকে কিছু টাকা পাবে, সেটা হচ্ছে মানে তার আয়ের জায়গা। এটা হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। বাহ। অনেকেরই ভুল ধারণা যে অনলাইন কাজ মানেই ফ্রিল্যান্সিং। না, অনলাইন কাজ মানে ফ্রিল্যান্সিং না। আবার অনেকেই ধারণা করে যে অনলাইন কাজ মানেই আউটসোর্সিং। এটাও না। হুম, আমরা যারা কাজ করি তারা কখনোই আউটসোর্সিং করতে পারি না। আমরা হুম, হুম, যাদের কাজ করি তারা মানে তারা আমাদেরকে দিয়ে আউটসোর্স করায়। হুম, হুম। সাপোজ আমার কোম্পানিতে আমার এই অফিসে আমার ডাটা এন্ট্রির একটা লোক লাগবে বা একটা কোম্পানি লাগবে। হুম, 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 তো হুম, আমি আরেকটা সাপোজ মনে করেন যে আমি জার্মানের একটা কোম্পানিকে আমি কাজ দিলাম যে তুমি আমার এই কাজটা করে দিবা। এটার জন্য আমি তোমাকে এই পেমেন্টটা দিব। তো আমি এই মুনশিয়াটি থেকে বা মুনশিয়াটি লিমিটেড থেকে আমি জার্মানের একটা কোম্পানির কাছে আমি আউটসোর্স করলাম। হুম, হুম। তারা হইতে পারে আমার কাছে ফ্রিল্যান্সার, আমি হইতে পারি আউটসোর্সার। তো একটা ক্লায়েন্ট আউটসোর্সিং করতে পারে, একটা যারা কাজ করে তারা কখনো আউটসোর্স করতে পারে না। হুম। আর আপনি বলতে পারেন যে ফ্রিল্যান্সাররা কি তাহলে সব ছোট, ছোট কাজ করে? অ্যাকচুয়ালি তা না। বড়রাও ফ্রিল্যান্সিং করে। যেমন হচ্ছে যে একজন ডাক্তার। আপনি ডাক্তারের কাছে গেলেন। হুম, হুম, যাওয়ার পরে ১০ মিনিট আপনার সাথে গল্প করল। হয়তোবা একটু মোটিভেশনাল কথাবার্তা বলল যে আপনি সব ওকে আছেন, ঠিক আছে। একটা প্রেসক্রিপশনে একটা কিছু ওষুধ আপনাকে প্রেসক্রাইব করে দিল। ৳৫০০ মনে করেন যে কম বেশি ৳৫০০ আপনার সাথে নিয়ে নিল। তো এটা তো জাস্ট একটা কনসালটেন্সি বিজনেস। তো এটাও ফ্রিল্যান্সিং এর খুব বড় একটা উদাহরণ। আবার আমরা যে উকিল নিতে পারি, আ উকিলও একটা বড় মানে ফ্রিল্যান্সিং এর একটা বড় উদাহরণ হইতে পারে। আচ্ছা, আচ্ছা আমি বোধহয় বুঝাতে পারছি যে পৃথিবীতে ৩ ধরনেরই কাজ আছে। একটা হচ্ছে হয় চাকরি করতে পারি, না হলে ব্যবসা করতে পারি, না হলে ফ্রিল্যান্সিং করতে পারি। এখন আপনি যদি কোয়েশ্চেন করেন যে ফ্রিল্যান্সার কত আছে? তো অর্ধেকের মানে পৃথিবীর অর্ধেকের বেশি লোক ফ্রিল্যান্সিং করে। এটা মানে এই না যে আপনাকে অনলাইনেই কাজ করতে হবে। এটা মানে এই নয় যে মানে আপনাকে কম্পিউটারে কাজ করতে হবে। আচ্ছা, বেশ ভালো। এটা একটু পরিষ্কার হলাম যে ফ্রিল্যান্সিং সবাই বলে। আমরা জিনিসটা ক্লিয়ার হুম, হলাম যে ফ্রিল্যান্সিংটা এবার তার সময় মতো সে কাজ করবে, যে সময়টুকু কাজ করবে তার হুম। বিনিময়ে সে পাবে। এখন এটা এক্সাক্টলি, ডাটা এক্সাক্টলি। পূরণও হইতে পারে, যেটা যেকোনো কাজ হুম, হতে পারে। অনলাইন হ্যাঁ, হ্যাঁ। প্রমোটেড হতে পারে। তারপরে হুম। ওই যে ফটোশপের কাজ হতে পারে, বিভিন্ন রকম কাজ হ্যাঁ, হতে হ্যাঁ। পারে। যেকোনো কাজ হইতে পারে। মানে অর্থাৎ হ্যাঁ, এটা হ্যাঁ। অর্ডার আসে। অনলাইনেই এটা অর্ডার নেওয়া হয়। হুম, অনলাইনে হুম, সেই হুম। অনুযায়ী কাজ করে দিলে তারা একটা ফ্রিল্যান্সিং হ্যাঁ, হ্যাঁ। কাজ না করে দিলে আবার তারা অনেকে বলে যে হ্যাঁ, আবার অনেকে বলে যে অনলাইনে কাজ করে। এটাও আসলে ভুল কনসেপ্ট। ভুল হ্যাঁ, কনসেপ্ট। আমরা কোনো অনলাইনে কাজ করি না। হ্যাঁ, আচ্ছা, অনলাইনে আচ্ছা। কাজ করি না। এখন হইতে পারে কিরকম যে আ সাপোজ আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি হুম, Photoshop এর কাজ করতে পারি। তাহলে কি হুম। হবে যে আমাকে নরমালি দোকান দিয়ে বসতে হবে। এখন দোকান আচ্ছা, দিয়ে আচ্ছা। বসলে অসুবিধাটা কি হচ্ছে এখানে আ পর্যাপ্ত কাজ পাওয়া যায় না। হুম, 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 হ্যাঁ? আবার আপনি যখন আপনার একটা কাজের জন্য দরকার হচ্ছে, আপনি কিন্তু পর্যাপ্ত দোকানও পাচ্ছেন না। হুম, হুম, তাই তো? তাহলে হুম, এমন হইতে পারে যে বিডি জবস এর মতো বাংলাদেশে একটা সাইট আছে যেখানে আপনি একটা লোগো বানাতে চাচ্ছেন। ধরে নিচ্ছি যে আলাপচারিতার জন্যই আপনি একটা লোগো বানাতে চাচ্ছেন। তো আপনি হুম, এই দোকানগুলো না খুঁজে আপনি মেহেরপুর বড় বাজারে বলেন বা আমজুবিতে বলেন বা কেদারগঞ্জে বলেন, এখানে দোকান না খুঁজে আপনি বিডি জবস এ একটা সার্কুলার দিলেন যে আমার একটা লোগো দরকার।
আহ, যেটার জন্য আমি 1,000 টাকা দিব। হুম, হুম, হুম। হ্যাঁ, এটাই দেখা গেল যে বিডি জবস এর মতো একটা ওয়েবসাইটে আপনি লিখে দিলেন যে আমার এইরকম এইরকম একটা লোগো লাগবে, আমার একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের নামে আমার একটা লোগো লাগবে, এই লোগো বানিয়ে যে বানায় দিতে পারবে আমি তাকে 1,000 টাকা দিব। ঠিক আছে, সেটার জন্য আপনি একটা সার্কুলার দিলেন। তো আমি নর্মালি মনে করেন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি আপনাকে ওখানে আমি অ্যাপ্লাই করলাম যে স্যার আমি গ্রাফিক ডিজাইনার, এই কাজ করতে পারি বা এই প্রতিষ্ঠানের জন্য আমি কাজ করেছি, তো আমার কাজগুলো আপনি দেখেন, দেখে যদি পছন্দ হয় আমাকে কাজটা দিতে পারেন। তো সেক্ষেত্রে হয় কিনা যে আমাদের সাথে আর একটু যোগ হয়েছে, আমি একটু বাধা দিই। মোহাম্মদ আবু সাইদ, প্রথম আলোর রিপোর্টার, তিনি খুব সুন্দর আয়োজন, ভালো লাগছে, বেশ ভালো। আবু সাইদকে ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফ্রিল্যান্সিং সম্পর্কে শ্রোতারা জানতে পারছে, অনেক ক্লিয়ার হতে পারবে। হ্যাঁ, এটা ঠিক যে শ্রোতারা জানতে পারবে, আমরা ওই ক্লিয়ার হওয়ার জন্যই আজকে বসেছি। হ্যাঁ, আমরা যে আলোচনাটা করছিলাম, হ্যাঁ বলুন। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমি অ্যাপ্লাই করলাম ওখানে বিটি জবস এর মতো একটা ওয়েবসাইটে আমি অ্যাপ্লাই করলাম আপনার কাছে। আপনি হ্যাঁ, আমার অ্যাপ্লিকেশনটা দেখলেন, দেখে আপনার মনে হলো যে না, আহ, মুন্সি হয়তো বা ভালো, ওরে দিয়ে কাজ করালে আপনার লোগোটা সুন্দর হবে। হুম। হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি আমাকে কাজটা দিলেন। আমি আপনার যে চাহিদার জায়গাগুলো ছিল সেগুলো আমি আপনার সাথে জেনে নিলাম। ওভার দ্য ফোনে হইতে পারে, সেটা স্কাইপে হইতে পারে, সেটা হোয়াটসঅ্যাপে হইতে পারে, যেভাবে হোক আমি আপনার সাথে জেনে নিলাম। হুম, হুম। এবার জেনে নেওয়ার পরে আপনি আহ, উম, আমি ওই মোতাবেকই আমি একটা লোগো বানাই আপনাকে সাবমিট করলাম। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তখন তখন আপনি বললেন যে না, আপনি কি বানাইছেন, আপনার এই এই লোগো চলবে না, এই এই জায়গায় পরিবর্তন করেন, এইটা এটা ঠিক করেন। হ্যাঁ, এই এই এইরকমটা হবে না, এটা এইরকম হবে, আপনি আবার আরেকটা রিভিশন দিলেন। তো সেই মোতাবেক আমি আবার তৈরি করে দিলাম। তখন বললেন যে হ্যাঁ, ইয়েস, আমি এইরকমই একটা লোগো চাচ্ছিলাম। তো আমি আপনাকে লোগোর মেন ফাইলটা দিয়ে দিলাম। তাহলে আপনি বিকাশ বা ইয়েতে, রকেটে বা নগদে আপনি আমাকে পেমেন্ট দিয়ে দিলেন, বা ব্যাংকে আপনি আহ, আমাকে 1,000 টাকা পেমেন্ট দিয়ে দিলেন। আচ্ছা, একটু দেখেন, থামাই। আমি আপনার আ- আ- সার্ভিসটা পেয়ে আ- গেলাম। আ- আমাদের সাথে যুক্ত হয়েছে প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মমিন। প্রিয় হিরোকের জন্য শুভকামনা, ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, বলুন। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে মানে কনসেপ্ট হচ্ছে এইরকম যে আপনার একটা কাজ লাগবে, আপনি এক জায়গায় একটা সাইটে পোস্ট করলেন, আমি সেটা দেখলাম, দেখে আপনার সাথে কন্ট্যাক্ট করলাম, আপনি কাজটা আমাকে করতে দিলেন, আমি করে দিলাম, সাকসেসফুলি হয়ে গেল, আপনি আমাকে পেমেন্ট দিয়ে দিলেন। রাইট। আচ্ছা, হুম। এই যে এতে জায়গাটা, এইভাবে আমরা ফ্রিল্যান্সিং এ আমরা আসবো, কিন্তু এই ফ্রিল্যান্সিং কাজটা শিখতে হুম হুম একটা একটা এখনকার ধরেন একজন বেকার ছেলে, হুম বা যে হুম এসএসসি পাস করেছে বা হুম এসএসসি পাস করেনি, বা হুম। এইটার জন্য কি আসলে এই ইন্টারনেটে কাজ করার জন্য কি ইংরাজি জানাটা জরুরি? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই আমি এই আরেকটু এখানে আরেকটু আসলে আরেকটু প্রশ্নটাকে হুম ক্লিয়ার করি। একটা হচ্ছে হুম যে হুম কোন আহ, কতটুকু লেখাপড়া করে এই অনলাইনে যাওয়াটা ভালো, এবং এটা হুম। এবং মানে এই অনলাইন জবটা নিতে গেলে বা নিজেকে করতে গেলে তাকে কি কি করতে হবে, কতটুকু যোগ্যতা তার অর্জন করতে হবে, সেটা যদি হুম। আপনি একটু ক্লিয়ার করেন। আচ্ছা, 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 মানে মেনলি হচ্ছে যে আমি যে এমবিএ এমবিএ হোল্ডার, এটা আমার কোনো ক্লায়েন্ট আজ পর্যন্ত জিজ্ঞাসা করে নাই। যে রাইট। দু একজন পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করছে, তারা আমাকে স্যার বলে যে ওরা এত বেশি শিক্ষিত না, বাইরে যাদের সাথে কাজ করি। তো এখন এখানে হচ্ছে যে মেনলি আপনি সেল করতেছেন, আপনার কাজটা আপনি সেল করছেন, তাই তো? যে আপনি ভালো একটা গ্রাফিক ডিজাইনার, আপনি লোগো বানাইতে পারেন, এই এই সার্ভিসটা আপনি সেল এটাই করতেছেন। হলো স্কিল, এটাই হলো স্কিল। এটাই হচ্ছে মেইনলি স্কিল। হ্যাঁ, এই কিন্তু স্কিল কিন্তু সেটটা একটা আপনার খুব পারফেক্ট কিন্তু হইতে হবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশ্নটা হচ্ছে এই যে হুম, স্কিল আছে ঠিক আছে, ধরেন সে যদি বাইরের কাজ করতে চায়, তাহলে তো হুম, তাকে নেটে বিজ্ঞপ্তি দেখতে হবে, তাকে যেতে যেতে হবে, সেটা তো পুরাই হুম, ইংরাজিতে হয়। তাহলে কি তারা হুম, হুম। ইংরাজি জানার প্রয়োজন আছে? এটা হচ্ছে যে আপনার প্রথমত হচ্ছে এই ওয়ার্ল্ডে ঢোকার জন্য আপনাকে আপনার একটা স্কিল সেট লাগবে। হ্যাঁ, আচ্ছা। এইবারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন কান্ট্রির সাথে কাজ করতে চাচ্ছেন, বা কোন এরিয়াতে আপনি আপনার একটা মার্কেটিং এর জায়গা আপনি তৈরি করতে চাচ্ছেন। ফর সে আপনি বাংলাদেশেই কাজ করবেন।
আপনি সাপোজ আপনি ফটোশপের কাজ শিখে নিলেন ভালো করে, গ্রাফিক ডিজাইন। এবার দিয়ে তো আপনি দোকান দিয়ে বসতে পারেন। দেখা গেল যে আপনি নিমতলায় একটা দোকান নিয়ে আপনি ওখানেই কাজ করতে পারেন। অনেকেই তো কাজ করতেছে এখানে। হ্যাঁ? আবার আপনি ওই স্কিল সেট নিয়ে আপনি দেখা গেল যে বাংলাদেশেও তো ফ্রিল্যান্সিং এর জন্য ইয়ে আছে, সাইট আছে। আপনি সেখানে কাজ করতে পারেন। তাহলে হচ্ছে যে মানে যদি আপনি লোকালি কাজ করেন তাহলে তো আপনার ল্যাঙ্গুয়েজের কোনো দরকার নাই। আচ্ছা। হ্যাঁ? যখন আপনি ইন্টারন্যাশনালি কাজ করতে যাবেন তখন হয়তোবা ওই দেশের ল্যাঙ্গুয়েজ আপনার লাগতে পারে। সাপোজ আপনি টার্গেট করলেন আপনি জার্মানে মার্কেট তৈরি করতে চাচ্ছেন, কি নেদারল্যান্ডসে বা পর্তুগালে আপনি মার্কেট তৈরি করতে চাচ্ছেন। তাহলে জার্মানে করতে চাইলে আপনাকে ডাচ শিখতে হবে নরমালি। পর্তুগালে পর্তুগিজ শিখতে হবে। এবার হচ্ছে যে আপনি যদি ইংল্যান্ডে করতে চান তাহলে ইংলিশ জানতে হবে। আমেরিকাতে যদি আপনি একটা ফিল্ড তৈরি করতে চান তাহলে আপনাকে আমেরিকান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। মানে আচ্ছা, বুঝতে তার মানে পারছেন যে আপনি হ্যাঁ, মার্কেটে আপনি ঢুকতে চাচ্ছেন, আপনার এই স্কিল সেল করতে চাচ্ছেন, আপনার সেই মার্কেটের ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এটা তার মানে মানে হুম, এটা এটা পরিষ্কার হলাম যে সে নিজের দক্ষতা দিয়ে সে যখন ঢুকবে একটা কাজে দক্ষ হয়ে তাকে ঢুকতে হবে, এক। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। দুই নাম্বার হলো তার ভাষা কোনো ফ্যাক্টর না, না, কিন্তু না। কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, বাংলাও আছে, দুটোই আছে এখন। জি, আগে জি, কিন্তু শুধু ইংলিশ ছিল, বাংলা ছিল না। হ্যাঁ, জি। তাহলে এখন যেমন এখন গুগলে বাংলায় লিখলে সব পাওয়া যায়, হুম, আহ, হুম, একটা সময় বাংলা লিখলে পাওয়া যেত না। পাওয়া যেত না। জি, হ্যাঁ, তার হুম, মানে সেই সময় প্রয়োজন ছিল ল্যাঙ্গুয়েজের, জি, এখন জি। অতটা প্রয়োজন নেই। না, যদি না, সে এতটা বাংলাদেশে প্রয়োজন। কাজ করে কিংবা হুম, ভারতের পশ্চিম বাংলায় কাজ করে, হুম, বাংলা হুম, ভাষাভাষীদের জন্য সে কাজ করতে হুম। পারবে বাংলাতেই। বাংলাতেই আচ্ছা, কাজ করবে। হ্যাঁ। আচ্ছা, তার মিনিমাম এডুকেশন তার দরকার আছে কি? এসএসসি পাস কি 8 পাস কি 9 পাস এরকম কোনো কিছু দরকার আছে? না, এখানে আসলে সার্টিফিকেটটা কোনো মানে ইয়ে রাখে না। আপনি কাজ করে খাবেন। হ্যাঁ, সাপোজ আচ্ছা, মনে করেন যে আপনার যে কারেন্ট মিস্ত্রি আছে, কারেন্ট মিস্ত্রি যে কিনা কারেন্টের কাজ করে। আপনি কখনো জিজ্ঞাসা করেছেন যে তুমি কি পাস? না, 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 না। আপনার জানারও দরকার নাই। মানে আমারও জানার দরকার নাই। আমার মেইনলি হচ্ছে যে তুমি কাজটা পারো কিনা, কাজটা করে দিতে পারবা কিনা। হুম? আচ্ছা, তার তো দক্ষতা আছে কিনা? এক্সাক্টলি দক্ষতার জায়গাটা আছে কিনা। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখানেও তাই আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন বা কোথা থেকে পড়ে এসেছেন, এগুলো কোনো বিষয় না। এখানে বিষয় হচ্ছে যে তোমাকে লোগো তৈরি করতে দিছি, তুমি লোগোটা তৈরি করতে পারবা কিনা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তুমি এটা কোন কোম্পানি থেকে লোগো আচ্ছা, তৈরি ঠিক করেছো বা আছে, কি এটা এটা ধরনের তুমি ক্লিয়ার লোগো হলাম। তৈরি করতে এটা ক্লিয়ার হলাম। এখন একটু আসি, যেটা হলো ওয়েবসাইট, ওয়েব ডেভেলপমেন্ট, এই কথাটাও আমরা জি, খুব শুনি যে জি, জি, ওয়েব পেজ ডেভেলপমেন্ট। এটা হুম, আপনি এটার কাজ করছেন এবং জি, অনেকেই আপনার কাছ থেকে শিখেছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ। জি, জি। এইটা কাজ কতদিনে শেখা যায় এবং কতদিন সময় লাগে এবং এটা কিভাবে শিখতে হয়? আচ্ছা, আ মানে ধরেন প্রত্যেকটা পার্টেই কিছু, কিছু কাজ আছে। আরেকটা যেমন আরেকটা প্রশ্ন, হ্যাঁ, হ্যাঁ। মেহেরপুরের কোনো ছেলে যদি আপনার কাছে শিখতে যেতে চায়, আপনি কি এখন ইনস্টিটিউট হিসেবে কাজ করছেন না করেন না? আচ্ছা। আম সেই সেটার জন্য হচ্ছে যে আমি আর শেখাচ্ছি না। মেইনলি হচ্ছে যে ২০১৭ সাল থেকে ২০১৯-২০ সাল পর্যন্ত আমি অল্টারনেটিভ স্কুলটা চালাই। পরবর্তীতে করোনা এসে গেল। করোনা আসার পরে তো সব লন্ডভন্ড হয়ে গেল। আমার বন্ধ হয়ে গেল। স্কুল ২ বছর আমার বন্ধ রাখতে হলো ওই টাইমটায়। তো পরবর্তীতে দেখলাম যে সবই তো আমার মার্কেটিং যে ইয়েগুলো ছিল, মানে রানিং একটা বিজনেস ছিল, বিজনেসটা তো থেমে গেছে। আমার মনে হলো যে আমি আর ওটাকে মুভ করতে পারবো না ওই টাইমটায়। তো যে কারণে হচ্ছে যে আমি ওই যে ট্রেনিং পার্টটা টোটালি বন্ধ করে দিলাম। আর ওই টাইমটাতেই আমি আসলে ওই যে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংটা নিলাম। দিয়ে ওই ইনভেস্টমেন্টটাকে মুভ করায় আমি ব্যাংকে নিয়ে গেছি। হ্যাঁ? ওই বিজনেসটা আচ্ছা, তখন আমি ইনভলভ করছি। তো এখন আর শেখাচ্ছি না স্যার। তবে আচ্ছা, কেউ যদি গাইডলাইন চায় আমি অবশ্যই গাইডলাইন দিতে পারব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে এটা ওয়েব পেজ ডেভেলপমেন্টের জন্য আরেকটা গাইডলাইন নিতে পারেন, বা এখান থেকে যুব উন্নয়নের থেকে কোনো ট্রেনিং নিতে পারে কিনা? যুব উন্নয়ন এরকম হ্যাঁ, কোনো এখান ট্রেনিং? থেকে নিতে পারে। এখানে প্রবলেম হচ্ছে চাচা, মানে আ যেহেতু আমাদের স্কিল সেট আমরা সেল করতেছি। হ্যাঁ? আ মনে করেন আমি ইন্টারন্যাশনালি সেল করি। আমার আচ্ছা, কিন্তু আলাদা একটা কোয়ালিটি তৈরি করতে হয়েছে। হ্যাঁ? আচ্ছা, যেটা কিন্তু আমার লোকাল কোয়ালিটির মতো না। আমি মেহেরপুরে সেল করার মতন কিন্তু কোয়ালিটি করলে আমার হবে না।
হ্যাঁ, আমাকে আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা। ইন্টারন্যাশনালি সেট করতে হয়। সো তাদের মানে চয়েসের জায়গাটা, তারা কি পছন্দ করে, কিভাবে হলে নিবে, হ্যাঁ? এই জাতীয় হ্যাঁ গুলো হ্যাঁ। কিন্তু আমাকে শিখতে হয়েছে। যেমনটা হচ্ছে কিনা আচ্ছা যে মানে একটা ছোট উদাহরণ দিই। আ সেটা হচ্ছে যে বাংলাদেশে কি হয় যে সব আ গাঢ় কালার ব্যবহার করা হয়, ডিপ কালার ব্যবহার করা হয়। যেমন হচ্ছে যে লাল, সবুজ, হলুদ এইগুলো ব্যবহার করা হয়। কিন্তু আপনি যখন একটা ইউএস এর সাইট দেখবেন, ওরা কিন্তু কখনো আপনার ডিপ কালার বা ডার্ক কালার ইউজ করে না। ওরা সব লাইট কালার ব্যবহার করে। হ্যাঁ? এটা হচ্ছে যে মানে ওদের প্যাটার্নটা ঐরকম। ওদের পছন্দের জায়গাটা ঐরকম। হ্যাঁ? তো যে কারণে হ্যাঁ হচ্ছে হ্যাঁ। যে আপনি যখন ইন্টারন্যাশনালি সেল করবেন, সো ইন্টারন্যাশনালি কোয়ালিটিটা একটু ডিফারেন্ট হয়ে যায়। তার একটু মানে অ্যাডভান্স আপনাকে সেইভাবে দক্ষ হতে হবে। এক্সাক্টলি, সেইভাবে দক্ষ এক্সাক্টলি। হতে গেলে আপনার মানে প্রশিক্ষণ আপনার যুব উন্নয়ন থেকে নিতে পারে বা কম্পিউটার লোকাল নিতে আ পারে, কিন্তু আরো বেটার বেটার প্রশিক্ষণ নিতে হবে, বেটার ভাবে না, না। জানতে হবে। আমি সেক্ষেত্রে বলব যে আ এরা ট্রেনিং দিচ্ছে এটা ঠিক আছে। কিন্তু আ আমি বলব যে, যে কিনা ফ্রিল্যান্সিং করেছে বা ফ্রিল্যান্সিং করার মতো মানে করে বা এই জাতীয় কারো সাথে যদি ট্রেনিং তারা নিতে পারে, এটা বেটার হবে। কারণ হচ্ছে কিনা যে আপনার একাডেমিক লার্নিং আর স্কিল ডেভেলপমেন্ট কিন্তু এক জিনিস না। না না না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক বড়, বড় ইউনিভার্সিটির মানে বাংলাদেশের কুয়েট বলেন বা এই জাতীয় অনেক বড়, বড় ইউনিভার্সিটির স্টুডেন্টও আমাকে জিজ্ঞাসা করে বা টিচাররা আছে তারাও জিজ্ঞাসা করে যে, আ "মুন্সি ভাই এটা এইরকম হইলে কেমন হয়?" হ্যাঁ? তো আমি যেহেতু এই সংজ্ঞাগুলো বলতে পারব না। এখানে হুম বিষয় হলো যে ওরা যেভাবে সংজ্ঞা জানে আমি কিন্তু সংজ্ঞা জানি না। কিন্তু আপনি কাজটা নিয়ে আসবেন, প্রবলেমটা নিয়ে আসবেন। সাপোজ একটা সাইট হ্যাক হইছে। বা একটা সাইটের সিকিউরিটিতে প্রবলেম হয়েছে। তো সেক্ষেত্রে ইউজুয়ালি দেখা গেল যে মানে আমি বলতে পারব না যে এটা আ মানে এটার সংজ্ঞা কি, অমুক কি, তমুক কি এটা বলতে পারব না। কিন্তু আপনি প্রবলেমটা দেখাবেন আমি প্রবলেম দিয়ে বলে দিব যে এইটা এখান থেকে তৈরি হইছে এবং এইটাকে আপনি যদি অফ করেন বা ব্লক করেন বা এটাকে যদি আপনি স্টপ করতে পারেন তাহলে আপনার এই হ্যাকিং এর প্রবলেমটা সলভ হয়ে যাবে। হুম। মানে হ্যাঁ? এই দক্ষতাটা আপনার আছে একাডেমিক হ্যাঁ, জায়গাটার, একাডেমিক অর্থাৎ একাডেমিক একাডেমিক বলতে হ্যাঁ, একাডেমিক মানে নলেজ আমার নাই। কম্পিউটার হ্যাঁ, হ্যাঁ, একাডেমিক নলেজ যেটাকে বলা হয়, কম্পিউটার হ্যাঁ, একাডেমিক হ্যাঁ, নলেজ, হ্যাঁ, এটা আমাদের আলাদা যারা আর ফ্রিল্যান্সিং করি দক্ষতাটা আবার আলাদা। হ্যাঁ, হ্যাঁ। আমরা যারা ফ্রিল্যান্সিং করি মেক্সিমামই হচ্ছে যে আমরা ওইগুলোর সংজ্ঞা জানি না। হুম, হুম, হুম। কিন্তু দিন শেষে যদি আপনার অ্যাডভান্স লেভেলে কোনো প্রবলেম আসে তাহলে অবশ্যই আপনাকে ফ্রিল্যান্সারের কাছে আসা লাগবে। আচ্ছা আচ্ছা সো আচ্ছা। আপনি একাডেমিক ভাবে যে কোর্সটা আপনি দিচ্ছেন, সে কোর্স থেকে হয়তোবা আপনি একটা ধারণা তৈরি করতে পারবেন। কিন্তু আমার মনে হয় না যে আপনি কাজ শিখতে পারবেন। কাজ শেখাটা ইটস এ মানে ভেরি আতিক ডিফারেন্ট স্বপন, থিং। আতিক হুম। স্বপন বলছে হিরক ইজ ওয়ান অফ মাই ফেভারিট পিপল ফর মোটিভেশন। থ্যাংক ইউ আতিক স্বপন। হ্যাঁ, এত ফেভারিট, হ্যাঁ আমরা ফেভারিট লোক নিয়ে বসেছি। তরুণ প্রজন্মের তরুণকে নিয়ে বসেছি। তরুণ আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে, তরুণ আর থাকছে না। হ্যাঁ, ২ ছেলের বাবা হয়ে গেছে। না, না আমি আমি এখনো ইয়াং। এখনো ইয়াং, হ্যাঁ এখনো ইয়াং। ও গুড গুড। হ্যাঁ। এখনো ইয়াং মানে থাকতেই আমাকে হবে। জোর করে কেউ পেশা দেয় নাই তো। আমি তো ইচ্ছা করে পেশাটা নিছি। হ্যাঁ? তো যে হ্যাঁ কারণে রাইট। হচ্ছে যে আমার কাজ তো কাজ মনে হয় না। আমি খুব এনজয় করি। আমি এনজয় সারাদিনই করা। বেশ এনজয় করি। আমার এই মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন এর জায়গা আছে। নিজেকে এনজয় করা। আচ্ছা, জি। আমরা যেটা আলোচনা করছিলাম যে কম্পিউটারের বিষয়ে আমরা যেমন জানছিলাম যে এই কম্পিউটারে যে কাজগুলো শেখা যায়, এটা শিখে কম্পিউটার ট্রেনিংটা নিয়ে হুম, অনলাইনে কাজ করা যায়, ফ্রিল্যান্সিং হুম, এর কাজ করা যায়, হুম, তারপরে ওয়েব ডেভেলপের কাজ করা যায়। আর হুম, একটা হচ্ছে যে আরেকটু হায়ার কোর্স কমপ্লিট করতে পারলে নেটওয়ার্কিং বোধহয় একটা আছে হুম, সাবজেক্ট, জি, জি। এনসিসি নেটওয়ার্কিং একটা সাবজেক্ট হুম, আছে। হুম, হুম। আরো সিকিউরিটি বলে বোধহয় কম্পিউটার সিকিউরিটি বলে আর একটা সাবজেক্ট বোধহয় আছে, এরকম অনেক জি, সাবজেক্ট আছে। জি, জি, জি। এবং এগুলা ইন্টারন্যাশনালি জব করা যায়, ইন্টারন্যাশনালি জব করতে পারলে আপনার এডুকেশনটা প্রয়োজন আছে মনে হয় কিছুটা। না, না, তাহলে ইন্টারন্যাশনালি আপনি যখন জব করবেন, মানে আমি কয়েক জায়গাতে জব করি। ইউরোপের কয়েকটা কান্ট্রিতে আমি জব করি। আচ্ছা আচ্ছা, সেটা বলেন, হুম। হ্যাঁ বলেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে তারা আমাকে কখনো জিজ্ঞাসা করে নাই যে আ তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি? আচ্ছা হ্যাঁ? আচ্ছা আচ্ছা। এটা কখনো জিজ্ঞাসা করে নাই। তারা আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি এই মানে আমাকে এই কাজগুলো স্পেসিফিক যে পারো কাজের কিনা। জন্য নিছে হ্যাঁ, ওই কাজেরই আমাকে ইন্টারভিউ নিছে। কাজের বাইরে আমাদের কখনো কথা হয় নাই। হ্যাঁ? আবার আপনি রাইট। যেটা তার বলতেছেন মানে কম্পিউটার হ্যাঁ, নিজেই হচ্ছে যে কম্পিউটারে যে সে সাবজেক্ট গুলো আছে ওর হুম, নিজস্ব যে জিনিসগুলো প্রোগ্রামিং গুলো আছে এগুলোর উপরেই প্রশ্ন করে
করে হ্যাঁ, তারপরে হ্যাঁ। তারা কাজটা করে। না আপনি রাইট। আপনি কমন সেন্সে আসেন যে আপনি ওই যে ইলেকট্রিশিয়ান যাকে আপনি নিয়ে আসছেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সার্ভিসিং না, না, করতে, আমি ক্লিয়ার, আপনার তো আমি তার ক্লিয়ার। তার তার পরিবার সম্পর্কে আপনার জানার দরকার নাই, তার এডুকেশন কোয়ালিফিকেশনও জানার দরকার নাই। শুধু জানার দরকার যে তুমি কাজটা তার ঠিক মানে মতো পারবা কিনা। এইটা একটা খুব ভালো কথা যে জেনারেল লাইনে গেলে আপনার মাস্টার্স ডিগ্রি, আপনি কি জানেন, আপনার ইন্টারভিউ একটা হয়, হুম, দিয়ে তারপরে চাকরি হয়। হুম, তো কম্পিউটার লাইনে ওইরকম না, আপনার এইটার উপরে কি জানা আছে সেটার উপরেই কাজ হবে। এক্সাক্টলি। আপনি আপনি কি যত স্কিল ডেভেলপ করবেন, হ্যাঁ, মানে যত অ্যাডভান্স লেভেলের স্কিল ডেভেলপ করবেন, প্রফেশন তত বাড়বে। রাইট, হুম, রাইট, রাইট। জি। তো আহ, হীরক, আমরা প্রায় শেষের পথে। আমাদের হুম, সাথে শেষ বেলা আশিক স্বপন, আমরা বলছি হীরক ইজ ওয়ান অফ মাই ফেভারিট। তারপরে আমরা দেখেছি যে আপনারা যারা আমাদেরকে মন্তব্য করেছেন তাদের সকলকে আমাদের শুভেচ্ছা। হীরক, আমরা শেষ হয়ে যাবে, প্রায় 57 মিনিট প্রোগ্রামে আছে, আর 3 মিনিট বাকি অংশটুকু আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা যেটা করি সেটা হুম। হলো যে আপনার কাছ থেকে জানতে চাই যে এই আলাপচারিতা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আপনি দেখেন কিনা, এবং এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কি মূল্যায়ন, আপনি আমাদেরকে একটু বলবেন। চাচা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি তো ঘরের কথা সবই জানেন। আহ আলাপচারিতা খুবই ভালো হয়, আপনাকে তো বরাবরই আমি বলে আসি, খুবই ভালো একটা প্রোগ্রাম হয়। তো আপনার আলাপচারিতার ব্যাপারে যেটা বলবো যে এটা আরেকটু কন্টিনিউ করা উচিত, যে উইকলি হোক বা টোয়াইস মান্থলি হোক বা মান্থলি হোক, কন্টিনিউয়াস একটা ব্যাপারটা নিয়ে আসা উচিত। আর আচ্ছা। আমার মনে হলো যে মানে আমরা যারা এর আগে এসেছি তারা মানে আবার আসতে চাই। সিরিয়াসলি আমার এখনো শেষ হয় নাই। হ্যাঁ, আপনি চাইলে আপনি আবার আমাকে আরেকটা পর্বে নিয়ে আসতে পারেন। সিরিয়াসলি। তো আমি বলবো যে এই এই জায়গাতে আপনার কাজ করার অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, মেহেরপুরের অনেক মানুষ মনে করে যে আম দ্য বস। মেহেরপুরে একটা প্রবলেম আছে। আপনি জানেন বোধহয় যে সবাই মনে করে যে আম দ্য বস। তো যখন কিনা আপনি যারা বড়, বড় জায়গায় আছে, বড়, বড় জায়গায় কাজ করতেছে, এদেরকে যদি আপনি যখন নিয়ে আসবেন, তারা অন্তত অবগত হবে যে না, হি ইজ নট অনলি বস। আরো বস আছে, আরো লোক আছে। তো এইটা হইতে পারে খুব ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি মেহেরপুরের যারা সাকসেস আছে বা যারা ভালো করতেছে, ভালোর সাথে আছে, তাদেরকে নিয়ে আসেন। আমি ইমন ভাইয়ের কথা শুনতে চাই। ইমন ভাই তো আসছে। আহ, আরো এরকম অন্টারপ্রেনিউর আছে বা বড় বড় আছে। রিমন ভাই যার কথা আমি বলছিলাম, উনিও বিজনেসম্যান। সো ওনাকে নিয়ে আসা বা এই জাতীয় অনেকেই নিয়ে আসা যায়। না, নিয়ে না, আসলে কি ঠিক হয় আছে। যে ঠিক আছে হীরক, আমি এই কথাটা, আপনার সাজেশনটা খুব সুন্দর। এটা ঠিক আছে, হুম, আমি মানছি। হুম, পুরো বিষয়টা হচ্ছে যে আমার কতগুলো লিস্ট আছে, আমি লিস্ট অনুযায়ী যাদেরকে বলি এদের হচ্ছে যে সময় পাওয়া একটা খুব মুশকিল। আচ্ছা, আজকে না আচ্ছা, কালকে, কালকে না পরশু, এই করতে করতে যে এই মাসে হবে না ভাই, সামনের মাসে দেখি, এরকম করতে করতে আমি এক একজনাকে জোগাড় করি, আর এক আচ্ছা, একজনাকে নিয়ে আমি অনুষ্ঠান করি। আর এটা তো আচ্ছা, আমার পেশাদার অনুষ্ঠান নয়। আমার মূল হুম, এই আলাপচারিতার মূল উদ্দেশ্যটাই হলো যে ইতিহাস ভিত্তিক বিষয় একটা থাকবে, সাংস্কৃতিক, আমাদের সমাজ, আমরা কিভাবে এগোচ্ছি, আমাদের পাশে যারা রয়েছে, পরিবেশে যারা রয়েছে, আমাদের বন্ধুরা কিভাবে এগোচ্ছে, আমাদের হুম, ভাইরা হুম, হুম, কিভাবে করে গেছে। এই যে আপনাকে আজকে নিয়ে আসলাম, এটার উদ্দেশ্যটা আমার এটা, যে আগামী প্রজন্ম জানুক যে এরা কিভাবে কিভাবে এই জায়গাটায় দাঁড়ালো, জি, আজকে জি, সফলতার মুখ দেখলো, তাই না? তো এখন কি আমি হিরোককে পাইতে, তো হিরোকের কাছে তো আমাকে বেশ কিছু সময় লাগছে। হিরোক তো সহজে আসতে পারবে না। আজকে না না কিন্তু কালকে, কিন্তু কালকে না চাচা, পরশু। মেন আর বিষয়টা আর হচ্ছে যে এটা ঠিক যে এই এরকম আলাপচারিতাতে অবশ্যই যে আছে। বসেছে আপনার, আমার মনে হয় যে আলাপচারিতার আলোচনাগুলো খুব ডিটেলসে আসে। তো আমার মনে হয় যারা আলাপচারিতা এর আগে বসেছে, সবাই আরো ইন্টারেস্টেড যে আমরা আলাপচারিতা আরো কথা বলতে পারি। ইভেন আমি নিজেও। চাচা, আপনি আচ্ছা, এরপরে ঠিক আছে। দেখেন আমি আবার আসবো না, 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 ইনশাল্লাহ। না, তো না, ডবল 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 আনছি না, এই কারণে নতুন নতুন কিছু আগে একটা একটা করে যোগ করি। জি, আর জি, আর আরেকটা জিনিস হচ্ছে কি, রেগুলার হুম, আমি করতে চাচ্ছি না, মানে আমি পারিও না, রেগুলার করতে গেলে আমার একটু আচ্ছা, সমস্যা হয়। হ্যাঁ, আমি এটা চাচ্ছি যে ধরে রাখবো এই জায়গাটা আস্তে আস্তে, অবশ্যই আমি চেষ্টা করবো যে একটা প্রফেশনালিজমের দিকে যাওয়া যায় কিনা। তা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর এটা তো আমার একেবারেই পরীক্ষামূলক ভাবে শুরু। আর হিরোক, আপনি তো আমাকে এটা কাজ করে দিয়েছেন যে যে ওয়েব পেজ একটা চালু হয়েছে,
আমরা জি, এখন জি, ওটার সাথে লিঙ্কেজ স্পেস করব, সেটা তৈরি হচ্ছে। জি, তো এই সব জি, জি। মিলিয়ে আমরা অবশ্যই আপনার কথাটা পরামর্শ ভালো। আচ্ছা, হুম, আর একটু আমরা দর্শকদের উদ্দেশ্যে, অর্থাৎ আগামী প্রজন্মের যারা আছে তাদের উদ্দেশ্যে হুম। আপনার কিছু বলার আছে কিনা? এই আচ্ছা। মানে অর্থাৎ আপনার যে পেশা, এই পেশা হুম, আপনি হুম, যেভাবে নিয়েছেন সেটার হুম, ব্যাপারে হুম। আপনার তাদেরকে কোনো বলার থাকলে আপনি বলতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে দেখেন মানে আইটিটা মানে এখন মানুষ হচ্ছে কি টোটালি আইটি ইনভলভড হয়ে গেছে। হ্যাঁ? যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন থেকে ১০ বছর আগেও কিন্তু আমরা ডিজিটাল জিনিসগুলো ভাবতেছিলাম না বা ডিজিটাল গুলো নিচ্ছিলাম না। আপনি লাস্ট উইকেও দেখছেন যে গভর্নমেন্ট কিন্তু ক্যাশলেস সোসাইটির দিকে মুভ করছে। সো ডেফিনিটলি আমরা প্রত্যেকটা জিনিস আইটিতে চলে আসতেছি বা প্রত্যেকটা জিনিস আইটিতে আসবে এবং পুরো ওয়ার্ল্ডই কিন্তু আইটিতে আসবে। সো আপনি আইটি না শিখে আর কোনো উপায় নাই। তো এবং যেহেতু আইটিতেই পুরো সোসাইটিটা আসতেছে, পুরো ফাইন্যান্সিয়াল যে ম্যানেজমেন্ট প্রত্যেকটা জিনিস কিন্তু আইটিতে চলে আসছে। আগেকার মতো কিন্তু ব্যাংক আর নাই। ব্যাংকে যে হুম, আপনি ওই যে লেজার মেইনটেইন করে হিসাব করতে হয় তা কিন্তু নাই। হ্যাঁ? এখন হুম, 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 সবই কিন্তু ওই যে সফটওয়্যার বেস হয়ে গেছে, আইটি বেস হয়ে গেছে। তো যে কারণে হচ্ছে যে যেহেতু প্রত্যেকটা জিনিস আইটি বেসে আসতেছে সো আইটিতেই মেইন কিন্তু ক্যারিয়ার ক্যারিয়ার গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম, হুম, হ্যাঁ? হুম, যে হুম, আইটির দিকে মুভ করছে ক্যারিয়ার গুলো। হুম, হুম, কাজের জায়গাগুলো কিন্তু আইটিতেই মুভ করছে। সো এখন আইটি কে আপনি আর ইয়ে করার কোনো অপশন নাই। কোন জায়গা নাই যে আপনি আইটি কে যে আইটি আমি ইউজ করব না। এইটা বলার মতো আর আপনার অপশন নাই। আপনাকে হুম, চলতে হলে আপনার একটা সিম লাগবেই, একটা সেট লাগবেই, একটা বিকাশ লাগবেই। এগুলো খুব একটা ম্যান্ডেটরি একটা জায়গায় চলে এসছে আমাদের হুম, হুম, বাংলাদেশে হুম, বলেন বা পুরো ওয়ার্ল্ড ওয়াইডই বলেন। হুম, হুম, তো সেক্ষেত্রে হচ্ছে যে যেহেতু আইটিতে মানে প্রত্যেকটা জিনিস চলে আসতেছে সো আইটিতে আরো ডেভেলপ হবে এখানে আরো বেশি ইনভেস্টমেন্ট হবে বড় বড় যারা বিজনেস এন্টারপ্রেনিউর আছে তারা আইটিতেই ইয়ে করবে মানে ইনভেস্ট করবে আইটিতে বড় বড় জিনিস আসতেছে মেটা আসতেছে তারপরে চ্যাট জিপিটি আসছে সো এই বড় বড় টেকনোলজি চলে আসতেছে তো যেহেতু বড় বড় টেকনোলজি আসছে বড় বড় কাজ হবে বড় বড় মানে অনেক পিপুল লাগবে ওই জায়গাতে অনেক লোক কাজ করার লাগবে তো সেক্ষেত্রে হচ্ছে যে আইটি মানে সামনে ক্যারিয়ার করার জন্য আইটি খুবই বেটার একটা জায়গা প্রথমত হুম, হুম, দ্বিতীয়টা হচ্ছে যে এখন কিন্তু ওই যে মানে আপনি কতর খাটিয়ে কাজ করবেন এই জায়গা থেকে কিন্তু আমরা অলরেডি অনেক আগে বেরোয় এসেছি এখন কিন্তু সব স্কিল স্কিলের উপরে ডিপেন্ড করছে তাই না প্রত্যেকটা ক্যারিয়ারে তুমি কি মানে তুমি কি শিখে এসছো এটা থেকে তুমি কোন কাজ শিখে এসছো এটা কিন্তু ইম্পর্টেন্ট হুম, হুম, তুমি কি সার্টিফিকেট নিয়ে এসছো সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি মানে কোন কাজটার সার্টিফিকেট নিয়ে এসছো বা কোন কাজটা তুমি করতে পারো কোন কাজটা তুমি করেছো এই দিকে কিন্তু অলরেডি মুভ করেছে সো আপনার স্কিল ডেভেলপ করার কোনো বিকল্প এই মুহূর্তে আর নাই সে আপনি যে লাইনে থাকেন না কেন যে আপনি সাংবাদিকতার লাইনে আছেন তার মানে এই না যে আপনি ২ লাইন লিখতে পারেন মানে আপনি সাংবাদিক হয়ে গেছেন এইরকম না কিন্তু সাংবাদিকতা কিন্তু না, একটা না, না। স্কিল সেট একটা স্কিল সেট সো আপনাকে ওখানে স্টাডি করতে হয়েছে আপনাকে প্রচুর শব্দভান্ডার নিয়ে আসতে হয়েছে কিভাবে স্ট্রাকচারে লিখতে হয় সেই জিনিসগুলো শিখতে হয়েছে সো ওটা কিন্তু একটা স্কিল সেট তাই না ওই রাইট, দক্ষতা কিন্তু রাইট। আপনাকে তৈরি করতে হয়েছে আগে কোন এক সময় হয়তো বা দক্ষতা না থাকলেও হয়েছে কিন্তু এখনকার কিন্তু যে কম্পিটিশনের জায়গাটা চলে এসেছে বা আইটি ইনভলভ হয়ে গেছে যেহেতু সবাই সবারটা দেখতে পাচ্ছে সবাই সবারটা ক্লিয়ারলি বুঝতে পারছে সো সাংবাদিকতার জায়গাতেও কিন্তু আপনাদের একটা চ্যালেঞ্জিং এর জায়গা চলে এসেছে যে না আম, মানে স্কিল ডেভেলপ করতে হবে আমাদের আইটিতেও তাই যে আমাদের রাইট। স্কিল ডেভেলপ করতে হবে হ্যাঁ তো প্রত্যেকটা জায়গাতেই স্কিল ডেভেলপের উপরে আমাদের ইভেন কি আমাদের গভর্নমেন্টও বলতেছে যে স্কিল ডেভেলপ করবে যেমন হচ্ছে যে আজকে ইন্ডিয়া আগাই গেছে কিন্তু আপনার শুধুমাত্র কেরালার জন্য হুম, হ্যাঁ তো ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন নেপাল বলেন ভুটান বলেন এরা কিন্তু জাস্ট ওয়ার্কার এক্সপোর্ট করতো বিদেশে হুম, জাস্ট হুম, ওয়ার্কার এক্সপোর্ট করতো আর কেরালার ওরা করতো কি ওরা স্কিলড ওয়ার্কার এক্সপোর্ট করতো হ্যাঁ, এখন থেকে ৩০ বছর ৫০ বছর আগে এই ইতিহাস আপনি ভালো জানবেন আমার থেকে তো এটার জন্য কিন্তু কেরালা অনেক আগায় গেছে যে তারা 100% স্কিল 100% শিক্ষিত সেখানে, 100% শিক্ষিত। এক্স্যাক্টলি 100% এখন শিক্ষিত এবং সবাই এখন স্কিল ওয়ার্কার এ এখন ওখানে খোঁজা হচ্ছে যে কতজন আন্ডার গ্র্যাজুয়েট আছে সেটা দেখা হচ্ছে। জি হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের গভর্নমেন্টও চাচ্ছে যে স্কিলড ওয়ার্কার
এক্সপোর্ট করতে বা বিদেশে পাঠাইতে। এই যে শুধুমাত্র গতর খাটায় কাজ করবে এই জিনিসটা কিন্তু এই জায়গা থেকে কিন্তু বের হয়ে গেছে। সবাই বের হয়ে গেছে। এখন সবাই চাচ্ছে যে স্কিল ডেভেলপ করার জন্য। তো আমি সাজেস্ট করব যে আপনি যে লাইনে আসেন কিনা আইটি তে যান বা সাংবাদিকতায় যান বা অন্য পেশাতে যান, যেখানে যান না কেন আপনি আপনার স্কিল ডেভেলপ করেন। হুম। আপনার একাডেমিক আচ্ছা কোয়ালিফিকেশনের থেকেও ইম্পোর্টেন্ট হচ্ছে যে আপনার স্কিল আচ্ছা ডেভেলপ করেন। আচ্ছা, দুর্মূল্যের বাজার অর্থাৎ চাকরির দুর্মূল্যের বাজার, চাকরি পাওয়া জি, খুব কঠিন। তবে জি, চাকরি না পেয়ে যদি তখন তাকে তৈরি হতে হবে দক্ষ, যে কোনো জি, বিষয়ে জি, দক্ষ হইতে হবে। জি, সেটা হতে পারে কম্পিউটার বিষয়, সে হতে পারে ড্রাইভিং বিষয়, সে হতে পারে টেকনিক্যাল বিষয়, অটোমোবাইলস বিষয়, যে কোনো বিষয়ে জি, তাকে দক্ষ জি, হতে হবে, যে অর্থাৎ জি, জি, ইলেকট্রিক, ইলেকট্রনিক, অর্থাৎ কারিগরি শিক্ষা থেকে আরম্ভ করে সব শিক্ষাটাই তাকে নিতে হবে। তাহলে জি, সেটা জি। যদি দক্ষ হতে পারে তাহলে এটা ভালো হয়। তা মানে আগামী হাতের কাজ প্রজন্মের যে করতে পারে, হাতের কাজ যে করতে পারে বা হাতের কাজ যে জানে তার কোনোদিন পেটের ভাতের অভাব হয় না। পেটের অন্তত ভাতের অভাব এলাকায় একটা। হবে না। রাইট, রাইট, এই কথাটা সত্য। কারণ জি, জি। এই সেদিন এক ভদ্রলোক আমাকে বলছিলেন যে দেখেন আপনার দক্ষতা আমাদের উনি একজন ব্যাংকার, উনি আমাকে বলছেন যে দেখেন আমরা আর কয় টাকা করে বেতন পাইছি, একটা পানির মিস্ত্রি এসে শুধু একটা পানির পাইপ লাগাই দিয়ে বলে 500 টাকা দেন। তো এক হাত একটা পানির পাইপ লাগায় যদি 500 টাকা নেয় তাহলে বুঝেন কি অবস্থাটা। এক্সাক্টলি। তাহলে তো এটা সেক্ষেত্রে ঠিক, হচ্ছে যে এটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ। জি, সেক্ষেত্রে দক্ষ হচ্ছে যে লোকের আপনি একটা যদি মূল্য বলেন আলাদা, হ্যাঁ, মূল্য আলাদা। হ্যাঁ। তো আপনি যদি বলেন যে আমি কি করেছি বা আমার লাইফটা থেকে কি আসে, সেটা হচ্ছে যে দেখেন আমি কিন্তু কাজ শিখেছি একা এবং অনেক স্ট্রাগল করে আমি কাজ শিখেছি। এত রিসোর্স ছিল না, এত জিনিস ছিল না। হ্যাঁ? তো আমি কাজ শিখেছি খুব কষ্ট করে। হ্যাঁ। তো কাজ শিখে কিন্তু আমি চাকরি বা ব্যবসা করি নাই। আমি কিন্তু মানে ব্যবসা বলতে পারেন এখন প্রায় ব্যবসাতেই চলে এসেছি। তো আমি কিন্তু এই দিকে এসেছি। তো হুম, আমি কি হয়েছে যে আমি একজনের চাকরি কিন্তু খেয়ে ফেলি নাই। যদি আমি চাকরির বাজারে যেতাম তাহলে কিন্তু আমি একজনের চাকরি খেয়ে ফেলতাম। তাই না? আরেকজন হয়তোবা বেকার হয়ে পড়ে থাকতো। তো আমি তাকে রাইট। জায়গাটা তৈরি করে দিয়ে এসেছি। আমি এখানে এসে আমি যখন বিজনেসটা করেছি, এখন আলহামদুলিল্লাহ মানে মোটামুটি ৫০-৬০ জনের আমি একটা ব্যবস্থা করতে পারছি। আচ্ছা, ধন্যবাদ আহ, হীরক, জি। মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হীরক। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আমাদেরকে কিছু জানান দেওয়া হলো, যে তার আপনার জীবনের গল্প এবং অনেক ঘটনা আমরা জানলাম এবং কিভাবে নিজেকে দাঁড় করানো যায় সাফল্যের সিঁড়িতে দাঁড়িয়ে আজকে আপনি এই কথাটি বললেন। আগামী প্রজন্মের জন্য এটি একটা বড় শিক্ষা। আমরা শেষ করতে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন এবং ছিলেন এবং যুক্ত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং যুক্ত হয়ে আছেন, আবার যারা আমাদের কাছ থেকে যুক্ত হননি, পরে এই অনুষ্ঠানটি আমরা জানি যে অনেকেই আলাপচারিতা অনুষ্ঠানটি পরে দেখেন এবং পরে দেখেও আবার অনেকে মন্তব্যের ঘরে মন্তব্য করেন। আপনাদেরকে সবাইকে আমাদের শুভেচ্ছা, যে আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন এবং দেখছেন, তাদেরকে আমাদের কৃতজ্ঞতা। আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো এই যে এই আলাপচারিতা আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এবং আমাদের সন্তানদের জন্য। আমরা অতীতে কি করেছি, বর্তমানে কি করেছি, ইতিহাস, ঐতিহ্য, আমাদের মেহেরপুর, আমাদের জেলা, আমাদের বাংলাদেশ কিভাবে গড়ে উঠছে, সেই জায়গাটি আমরা তুলে ধরার চেষ্টা করে থাকি। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে শেষ করছি এই অনুষ্ঠান। ধন্যবাদ।